তাই কামড় দিয়েছি। আমি গলায় ঢোক গিলে মাথায় কিছু মিথ্যা কথার ঝুলি গুছিয়ে সেটা ঝটপট ঠিক জায়গায় মেরে রুমে গিয়ে বিছানায় কাটা পায়ের নিচে বালিশ রেখে চোখ বন্ধ করে ভাবছি কামড় কে দিল। হাতটা সামনে এনে দেখলাম খাপে খাপ একদম দু পাটি দাঁতের শক্ত কামড়। কি অদ্ভুত কাণ্ড! আমাকে এভাবে কামড় কে দিয়েছে? আজব। বিকেল গড়িয়ে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়তে ক্লান্ত শরীরে প্রবেশ করলো একদল। ওয়াসিফ মুসার নাতনি নাতনিদের অভ্যর্থনা জানানোর পরিবর্তে ঠিকানা বাতিল দিল সিঁড়ির উপরের কক্ষে। সবাই হাসি খুশি মনে দরজা খুলে ভেতরে ঢুকতেই আকাশচুম্বী ভয়ার্ত অবস্থা গিলে ধরল। দরজাটা চাপিয়ে এক এক করে বিছানায় বস। পূর্বের কথা অমান্য করার সাধ্য কোনো কালেই ওদের ছিল না, তাই আজও নেই। সবাই বিছানায় বসলে মিথুন দরজা চাপিয়ে শেষে খালি জায়গায় ভীত হয়ে বসল। পূর্ব ইজি চেয়ারে চোখ বন্ধ করে দুলছে। আগাম ঝড়ের পূর্বাকালীন নীরবতা এক ঘোর বিপদ যে আচ্ছন্ন করে ধরেছে সেটা সবার বোঝা শেষ। সাইমা ভয়ে চোটে ফুয়াদের শার্ট খামচে ধরেছে। ফুয়াদ হাতে হাত ঘষাঘষি করছে। মিথুন অনবরত ঠোক গিলছে। জাওয়াত লুকোচুরি দৃষ্টিতে একবার পূর্বকে আরেকবার তাকাচ্ছে ফ্লোরে। পূর্বিকার সাথে নেই, দাদির সাথে কলপারে গিয়েছে। এখন ওদেরও ইচ্ছে করছে পূর্বের কাছ থেকে রেহাই পেতে। আল্লাহ, পূর্ব কি ওদের মেরে ফেলার ষড়যন্ত্র করেছে? এক মনে ওরা আল্লাহকে ডাকছে। পূর্ণ কই? পূর্বেই শান্ত গভীর গোলাটাও যেন এক একটা বিষযুক্ত তীরের মতো বুকে যেয়ে বিঁধল। সাইমা আরো শক্ত করে শার্ট খামচে ধরল। কুকিয়ে উঠে ফুয়াদ। আর্তনাদের শব্দটুকু দূর ঠোঁটের চাপাচাপিতে হজম করে নিল। মিথুন চাপা কণ্ঠে বলে উঠল, পূর্ব ভাই, পূর্ণতাকে আমরা স্বামীর হাতে তুলে দিয়েছি বলেছিলাম না? পাশ থেকে জাওয়াত সম্মতি সুরে পাগলের মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ পূর্ব ভাই, হ্যাঁ, ওই মেয়েকে আমরা ওর স্বামীর হাতে তুলে দিয়েছি। পূর্ব ফ্লোরে পা ঠোকে চেয়ারে থামিয়ে কিছু একটা নেওয়ার জন্য ড্রেসিং টেবিলের কাছে গেল। বেশ মোটা একটা কালো বেত দেখা যাচ্ছে ওখানে। একবারই দিলেই কুপকাত অবস্থা। পূর্বের ডান হাতের মুঠোতে বেতের উপস্থিতি টের পেয়ে সবকটা জমকালো ভঙ্গিতে কাঁপতে শুরু করলো। গায়ে পর্যাপ্ত পরিমাণে শীতের কাঁপন থাকা সত্ত্বেও কাঁপছে। পূর্ব এগিয়ে আসলো ওদের দিকে এবং এক মিনিটও অপেক্ষা করল না। রাগে হাত উঁচিয়ে এলোপাথারি পেটাতে লাগলো। নিঃশব্দ রুমের মধ্যে এখন চিৎকার ও আর্তনাদের বাজনা। কি বিভৎস ভঙ্গিতে চিল্লাচ্ছে। ভয়ঙ্কর প্রতিধ্বনিতে ঝংকার তুলছে রুমের কোনায় কোনায়। পূর্ব ভাই, ভাই ভাই মাফ করে দাও ভাই, আমার মিথ্যা কথা বলবো না ভাই, সরি ভাই, ভাই মেরো না ভাই। উপর থেকে ফুয়াদ, জাওয়াত ও মিথুনের চিৎকার শুনে বারান্দায় পাতা চৌকিতে বসে দাদা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। পূর্বকে আজ বাধা দিতে ইচ্ছে করলেও একটা মেয়েকে নিয়ে ন্যূনতম বিবেকবোধ যাদের কাজ করে না তাদের সাথে এমন করাটাই স্বাভাবিক। একটা মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে তাদের বাঁচানোর মতো মূর্খ কর্ম যারা করেছে, একটা মেয়েকে রক্তাক্ত অবস্থা পড়ে থাকলে তাকে বাঁচানোর মতো মুখ্য কর্ম যারা করে না তাদের জন্য পূর্বের হাতে শাসনই ঠিক। পূর্ব বেদম মারছে, আরও মারুক, তাতেও যদি ওদের বিবেক ফিরে পায় এতেই তুষ্টি। ইয়াং জেনারেশন হয়েছে বলে কি মডার্ন থট পালন করতে হবে? এ কেমন বিচার? পূর্ব হাঁপিয়ে উঠে হাত থেকে বেদ ছুঁড়ে পা চালানোর বাইরের দিকে। দরজায় পা দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে ওদের যন্ত্রণামাখা চেহারার দিকে তাকিয়ে বলে, কোনোদিন মিথ্যা বলার আগে এটা ভাববি মানুষের জন্য কল্যাণ করেছিস নাকি অমঙ্গল। ড্রেসিং টেবিলের 4th ড্রয়ারে ফার্স্ট এইড বক্স আছে, লাগিয়ে নিবি। মানুষকে তুচ্ছ ভাবিস না। আজ কাউকে হেল্প করলে উপরে আল্লাহ তোদের সাহায্য করবে, বাট তোরা সেটা বুঝলি না। ছি। পূর্ব চুলের ব্যাক ব্রাশ করতে করতে বাইরে চলে গেল। ফুয়াদ আহত জায়গায় হাত রেখে বলে,
এরেই যখন ছুঁড়ে বলছি, প্রতিটা ব্যথার শেষ পর্যন্ত আমি না নিব ততদিন স্বস্তির নিঃশ্বাস আমি ছাড়ব না। তোকে অভিশাপ দেই পূর্ব, তুই একদিন এমন এক যন্ত্রণায় ভুগবি, ওই দিন লাগানোর জন্য পাশে ওষুধও পাবি না। শালা তুই ধুকে ধুকে মরবি। ফুয়াদের লাগাম ছাড়া কথা শুনে সাইমা ব্যথার হাতে ঠাস করে চড় মারল। যদিও সাইমাকে দুটার বেশি থাপ্পড় এবং হাতের তালুতে একটার বেশি বেতাঘাত করেনি। ফুয়াদ ভ্রুকুচকে সাইমার দিকে তাকাতে সাইমা ফুঁসে উঠে বলল, তুই পূর্বকে কোন মুখে অভিশাপ দিস? তোর মুখ না আমি ঝলসে দিব, জানিস না? অভিশাপ ফিরিয়ে নে বলছি, এক্ষুনি নিবি। ফুয়াদ চোখ মুখ রক্তিম করে সাইমার চুলের মুঠি টেনে বলে উঠল, আনোয়ারের বাচ্চা, তুই কার জন্য দরদ দেখাচ্ছিস? শালা কুত্তার মতো আমাদের ট্রিট করলো, চোখে দেখলি না? রাস্তার বেশ্যাকে তুলে এনে সেবা দেখাচ্ছিলি, আমরা যেন ওর হাতের পুতুল। আহা, যেমন ইচ্ছা তেমন হুকুম চালানো, ইচ্ছা মতো পেটালো। জাওয়াত তেরে এসে সাইমার চুল ছাড়িয়ে ফুয়াদের মুখে ঝাপটামি সুরে বলে উঠল, ফুয়েল রে, তেল অপচয় করিস না, আসতে বল। দেয়ালেরও কান আছে, যদি একটা ওয়ার্ড বাইরে পাচার হয় তোর দিন কিন্তু শেষ। মিথুন ফার্স্ট এড বক্স এনে ফ্লোরে জবুথবু হয়ে তুলো ছিঁড়ে বলে উঠল, বড় কাকা মরা না পর্যন্ত নিস্তার পাবো না ভাই। বড় কাকা যে পর্যন্ত আসে বাপ পোলার জুটি কায়েম থাকবে। একটু ধৈর্য ধর, বুড়োটা মরুক, তারপর দেখ আমরা কি করি। নে তুলোটা ঠোঁটে চেপে ধর। পূর্ব ওদের মারপিট করতো না, না ওদের পেটানোর কোনো ইচ্ছে ছিল। পূর্ণতার মতো একটা মেয়েকে যখন ল্যাংড়ার মতো বানিয়ে দিয়েছে, এদের শায়েস্তা না করলে রক্ত ফুটবে। পূর্ব সিঁড়ি ভেঙে পা চালিয়ে দাদার পাশ কেটে যেতেই দাদা পিছন থেকে বলে উঠল, দাদু ভাই। পূর্ব পা থামিয়ে মাথা ঘুরিয়ে পড়ল। জি দাদাজান, কিছু বলবেন? খোলা বাড়ি থেকে একটা বিয়ের দাওয়াত এসেছিল দাদু ভাই, তুমি কি আমার সাথে ওখানে যাবে? ওনার নাতনির বিয়ে ধুমধাম করে দিয়েছে, তো পুরো গ্রামবাসীকে দাওয়াতের পসরা পাঠানো হয়েছে। তোমার দাদির তো হাঁটু ব্যথা, তা তুমি আমার সাথে চলবে? নাতনির বিয়ে? হ্যাঁ, আব্দুস সালামকে চেনো না? ওর নাতনিকে বিয়ে দিছে। সেই মেয়ে ঢাকায় পড়তো বুঝলে। কোন না কোন ছেলের সাথে প্রেমের সম্পর্ক। জানিছিল বিয়ের আগের দিন সে কি কাণ্ড, কান্নাকাটি করে বাড়ির শুদ্ধ মাথায় তুলে ফেলেছিল। দাদাজান, আপনি কার সাথে কথা বলছেন স্পষ্ট বুঝতে পারছি না। মেম্বার সাহেবের নাতনি। এখন চিনলে তো? ওই যে খোলা বাড়ি এলাকার সুন্দর বাড়িটা। পূর্ব পকেটে হাত ঢুকিয়ে দাদার সাথে আপন মনে হেঁটে যাচ্ছে। সূর্য পশ্চিমের সীমান্তে আধ ডুব দিয়ে হালকা লালিমা আভার আকাশে ফুটিয়ে তুলেছে। গ্রামীণ পথ মাঝে মাঝে সই করে ছুটে যাচ্ছে দু একটা রিক্সা। রাস্তায় পূর্বকে দেখতে পেয়ে অনেক পথচারী ইতিমধ্যেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। গ্রামে গেছে, এটাই বিরাট সমস্যা। নতুন মুখ দেখতে পেলে সবাই স্থির চাহনিতে তাকিয়ে থাকে। পূর্ব ও দাদা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। পকেট থেকে ফোন বের করতেই দেখে ব্যালেন্স শূন্য। আশেপাশে রিচার্জের দোকান খুঁজতেই বুঝলো এটা গ্রাম, এখানে বাজার ছাড়া রিচার্জ সম্ভব না। মন্ডল বাজার যেতে কম হলেও 40 মিনিট লাগবে। কে যাবে? পূর্ব দাদাকে বিয়ে বাড়ি যেতে বলে একটা পিচ্চি বাচ্চাকে আটকে বলল, শুনতো, এখানে রিচার্জের দোকান পাওয়া যাবে? পিচ্চিটা গ্রামের টানা টানা সুরে বলে উঠল। পূর্ব গ্রামের ভাষায় একটু আধটু বুঝে, তাই স্মিত হেসে বলল, নতুন না রে, অনেকদিন পর আসছি। খোলা পাবো তো? দেখ, টাকা রিচার্জ করাটা দরকার। আচ্ছা। পূর্ব পিচ্চিটার হাতে 100 টাকার কচকচে নোট ধরিয়ে চলে যায় মেম্বার বাড়ির দিকে। পিচ্চিটা কি খুশি! 100 টাকা পেয়ে দূর থেকে তার দলবল ডেকে একটা টঙের মতো দোকানে গিয়ে কেক, চিপস, রুটি অনেক কিছু কিনে খায়। পূর্ব মাথা ঘুরিয়ে পিচ্চিটার হাসিটা একবার দেখল। কি সুন্দর প্রাণবন্ত হাসি! গরিব ঘরের ছেলে না হলে এই পিচ্চি সত্যি একটা রাজপুত্রের মতোই দেখতে। পূর্ণ চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। অদ্ভুত একটা শান্তি লাগছে, খুবই অদ্ভুত। পূর্ব কেমন আছে? ও ঠিক আছে তো?
বল না পূর্ণতা, ওকে চিঠিটা দিয়েছিলি? পূর্ণতা চুপ করে থাকলে একটা থাপ্পড় লাগাবো। রিল্যাক্স রিল্যাক্স আপু, আগে জিরিয়ে নাও তো, আমি সব বলছি। তাড়াতাড়ি বল পূর্ণতা, তাড়াতাড়ি বল। আপু উনি ঠিক আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, খালি রাগ নিয়ে থাকেন, এটাই সমস্যা। তুমি সহ্য করছো কিভাবে? আমি তো একদিনেই ভাই কানে ধরেছি, মরলেও ওই লোকের সামনে যাব না। ওকে ওর মতো থাকতে দিলে কাউকে কিছু করে না পাগলি, তুই নিশ্চয়ই কিছু করেছিস, না হলে তোর সাথে খামোখা রাগ কেন দেখাবে? আমাকে থাপ্পড় মেরেছে আপু, কঠিন থাপ্পড়, কান ঝালাপালা করে দিয়েছে, বুঝলি? এমনি এমনিই মেরেছে? অবিশ্বাস্য। আপু আমি মিথ্যা বলি না, তুই ভালো করে জানিস পূর্ব ভাই খুবই বদমেজাজি, খুব মানে হাই লেভেলের বদমেজাজি। উনি তো একে ঝাড়ি মারে, তার উপর নিজেই এসে কোলের উপর জুড়ে বসে। হোয়াট হোয়াট ননসেন্স! আপু প্লিজ ইংলিশে ঝাড়ি দিস না, পূর্ব ভাই এমনিই আমার অবস্থা ফাটা বাঁশের চিপাগুলি বানিয়ে দিয়েছে। খুলে বল পূর্ণতা, কোলে বসে মানে? আরে বলছি, ট্রেনে উনি হাই তুলছিল, আমি বললাম ঘুমিয়ে পড়তে, কিন্তু উনি করেছে কি জানিস আপু? প্রথমে এক ঝাড়ি মারলো, পরে উনি নিজেই আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছে। তুই মিথ্যা বলছিস, 100% মিথ্যা বলছিস। পূর্ব তোর কোলে মাথা? না না, মিথ্যা বলছিস, তুই সত্য বলতে পারিস না। 3 বছর ধরে ওর সাথে চলেছি, দেখেছি, ওকে চিনি। ও আমার স্পর্শ নিতে পারতো না, ও তোর কোলে? ইম্পসিবল, ইম্পসিবল। ফোনের ওপাশ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হতেই টুট 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 এক নাগারে বাজতে থাকলো। পূর্ণতা কান থেকে ফোন সরিয়ে চমকে যায়। অনিশা ফোন কেটে দিল নাকি ফোনের ওপাশে ওর কিছু হয়েছে? সন্ধ্যার দিকে হাত মুখ ধুয়ে বাড়ির পেছনের দিকটায় হাঁটছি বললে ভুল হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। দূরের আমগাছটার সাথে একটা হলুদ বাতি জ্বালানো হয়েছে বিধায় অন্ধকারের ঝাপসাটা এখন নেই। বাবা মা বলতে গেলে সবাই অনিশার বিয়ের মেহমান দেখতে ব্যস্ত। পূর্ণতা চুপি চুপি এখানে নিরিবিলি পেয়ে একা হাঁটছে। হঠাৎ স্নিগ্ধ পরিবেশে দারুণ লাগছে। তুমি এখানে কি করো? হঠাৎ কারো ঝাঁঝালো কণ্ঠ শুনে মাথা ঘুরিয়ে যেই তাকাবো অমনিই কিছুর সাথে ধাক্কা খেয়ে উল্টে ধপ করে মাটির উপর পড়লাম। শরীরের সমস্ত ভর কোমরে পড়েছে, টনটন করে ব্যথা করছে। আমি চোখ খুলে দেখার পূর্বেই কেউ আমাকে শূন্যে ভাসিয়ে তুলল যেন। আমি ঠোঁটে ঠোঁট চেপে চোখ খুলে দেখি চেনা মুখ, সেই রাগি রাগি চোখ দুটো, চোখের মণিতে অতল গহ্বরে লুকানো মায়া লেপটানো। সে আমার দিকে তাকিয়ে শুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমি কি সুন্দরবনের বাঘ? খেয়ে ফেলবো? আমাকে দেখলে তুমি ভয় পাও কোন আল্লাতে? আমি ভ্যাবাচাকা খেয়ে আছি, এটা নির্ঘাত স্বপ্ন, সিরিয়াসলি একটা স্বপ্ন। আমার চর খাওয়া উচিত একটা। আচ্ছা আপু বলেছিল বেহুদা কিছু বললেই নাকি এই সামনের মানুষটা ধূপ ধাপ চর মারে, ট্রাই করব নাকি? বড় ভাই ভালো আছেন? কয়েক সেকেন্ড পর আমি এক চিৎকার মারলাম। আমার চিৎকারে গাছের ডালে বসে থাকা পাখিগুলো সব কিচির মিচির শব্দ করে উড়ে গেল। আমার কোমরের হাড্ডি মেবি 2 টুকরা হয়ে 2 ভাগ হয়ে গেছে। চোখ বেগতিক কান্নায় ফেটে পড়ছে। কোমরের একই জায়গায় পরপর 2 বার ব্যথা পাওয়ার আকস্মিকতায় শরীর কেমন ঝিমঝিম করছে। অশ্রুপূর্ণ চোখে মাথা তুলে তাকাতেই দেখি উনি পকেটে হাত ঢুকিয়ে শক্ত ঠোঁট করে দাঁড়িয়ে আছেন। ওনাকে ভাই ডাকার নমুনা এভাবে চুকাবো জানলে জীবনেও এমন ফাজলামি করতাম না। দেখতে দেখতেই চোখের সামনে কালো অন্ধকার আচ্ছন্ন করতেই শরীর ঢলে পড়ল মাটিতে। চোখের পাতায় অন্ধকারের আধুলি ছাড়া দেখতে পেলাম না কিছুই। চোখ খুলে দেখি মাথার উপর ঘটর ঘটর করে সিলিং ফ্যান ঘুরছে। কোমরের নিচে আইস প্যাক, কাটা পায়ের নিচে বালিশ দিয়ে 1 ইঞ্চি উপরে তোলা হয়েছে। পাশে গালে হাত দিয়ে বসে আছে খালামণি। আমি উঠতেই উনি বলে উঠলেন, আরে থাম থাম, উঠছিস কেন? শুয়ে থাক। শরীরে কি ব্যথা পেয়েছিস? উঠিস না। খালামণি আমি এদিকে বাড়ির পিছনে না ছিলাম। তুই মন সন্ধ্যার দিকে ওইখানে গিয়েছিলি কেন? মানা করেছি না বাড়ির পেছনে যেতে? খালামণি হাওয়া নিতে গিয়েছিলাম গো, আমি একটু বাথরুমে যাব। আয় চল। খালামণি আমাকে বাথরুমে ঢুকিয়ে উঠানের দিকে চলে গেলেন।
আমি কোমোডের দিকে তাকিয়ে পুরো হা। কেউ কোমোডের পিছন দিকে কয়েল জ্বালিয়ে রেখেছে। কি আজব রে বাপ, বাথরুমে কেউ কয়েল জ্বালায়? কার কাছে এগুলি? আমি গলা উঁচিয়ে খালামণি, ও খালামণি এদিকে এসো বলে ডাকতেই খালামণি দরজায় হাজির। আমি দরজা খুলে ওনাকে কীর্তিকাণ্ড দেখালে খালামণি বলে ওঠে, বাথরুমে কে রে কয়েল জ্বালাইছে? ভুলে বা আলগি দিয়ে উঠতে গেলে পায়খানায় রাস্তায় কয়েলের আগুন লাগাবো? কার কার রে এগলি? ওয়াকিল ওকিল বাপ কই তুই? ওয়াকিলকে ডাক দিতেই মামি, মা, সুহান ভাই বাথরুমে উপস্থিত। ওয়াকিল তো ইতিমধ্যে ভয়ঙ্কর দুটো গালি ছেড়ে ফেলে বাথরুমের কয়েল রাখা অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে মামি তেজি গলায় বলে উঠল, দেখছো কাজ কারবার? বাথরুমে কেউ কয়েল জ্বালাইয়া যায়? গোয়ার মধ্যে আগুন জ্বালালে দৌড়ানোর জায়গা পাইব না। কি ছেঁড়া বেড়া কাজ! ওয়াকিল কয়েল বসালো, স্টেন্ট এনে বাইরে ছুঁড়ে মারল। উনি এক দফা ছবক ছেড়ে বলল। হঠাৎ কাচুমচু করে পূর্ণতার খালু এগিয়ে বললেন, ওয়াকিলের মা একটু আসবা, একটা কথা ছিল। পূর্ণতা খালামুনির কোমরে আঁচল গুজে হুঙ্কার দিয়ে বললেন, শোনো, মাথা কয়লাম টাল হইয়া আছে, যা বলার এইখানেই কও। পূর্ণতার খালু মুখটা অমাবস্যার রাতের মতো কালো করে বললেন, বাথরুমে শান্তিমতো বসা যায় না গো ওয়াকিলের মা, মশা কামড়ায়। এমন জায়গায় কামড়ায় হাত দিয়া চুলকাইতেও পারি না। বাথরুমে শান্তিমতো বসতে না পারলে পেট ক্লিয়ার হয়। খালামণি লজ্জায় মাথা তুলতে পারলেন না, সোজা চলে গেলেন মাচা ঘরে। আমি, ওয়াকিল ভাই, সুহাস ভাই, মামি, মা সবাই হো হো করে অট্টহাসি। আমাদের হাসির শব্দে খালু জোরপূর্বক হাসি দিলেন ঠিকই, কিন্তু বেচারা হন হন করে পালালো বাইরে। আমি হাসতে হাসতে দরজা লাগিয়ে দিলাম। বাইরে সবাই খিলখিলিয়ে পেট ফাটা হাসিতে মেতে উঠেছে। আহা খালু, আপনার রসিকতা জিন্দাবাদ। জালের জানালা ভেদ করে এক টুকরো মিষ্টির রোদ আমার মুখের ওপর পড়তেই ঘুম ঠেলে চোখ কচলাতে কচলাতে আমি উঠে বসি। দুই হাত দুই দিকে প্রসার করে শরীর টানা দিলাম। আহ, কি দারুণ একটা দিন! আজ আপুর বউ ভাত, কি যে মজা হবে! পর্দার উপর জালের ত্রিকোণ শেপ ভেসে উঠেছে। মাঝে মাঝে পর্দার নড়াচড়াতে শেপগুলো নাচানাচি করে ওঠে। আমি কলপারে যেয়ে চাপকলের পানিতে মুখ হাত ধুয়ে নাস্তা সেরে ব্যান্ডেজ পুরোটা খুলে ফেললাম। পায়ের কাটা জায়গাটা বাতাসে শুকানো দরকার। স্পঞ্জের জুতা পায়ে উঠানে পেরিয়ে বাঁধের রাস্তা ধরেছি। বাঁধ হলো অনেকগুলো পুকুরের সমাবেশ। মূলত দুধারে থাকে পুকুরের পর পুকুর এবং মাঝখানে থাকে মেঠো পথ। একটা পুকুর শেষ হলে আবার আরেকটা পুকুরের আগমন। আমি সোজাসুজি দুইটা পুকুর অতিক্রম করে বায়ে মোড় নিতেই চলে এলাম সবুজ ঘাস ভর্তি ঈদগাহ মাঠের কাছে। ঈদগাহ মাঠটাও অপূর্ব সুন্দর। সামনে ঈদগাহ মাঠ, ডানে পুকুর, বামে পুকুর, পিছনে বিশাল বট গাছের পাশ ঘেঁষে ফিরে যাওয়ার রাস্তা। ঈদগাহ মাঠে এক কোণাতে ছোটোখাটো ইট সিমেন্টে বাধাই করে একটা মিনার বানানো হয়েছে। এখান থেকেই বছরের পবিত্র ঈদ দুটোতে আজান এবং জামাতে সালাত আদায় হয়। ঈদগাহ মাঠ মুসলিমদের জন্য মিলনস্থান হলেও আপাত দৃষ্টিতে এটা সবার জন্য আড্ডাখানা। এখানে আশেপাশের এলাকা থেকে মানুষ এসে আড্ডা দেয়। আমি মিনারের 3টা নিচু সিঁড়ি বেয়ে ভিতরে ঢুকে বসলাম। মিনারের চারপাশটা খোলামেলা, কোনো লম্বা দেয়াল নেই, তবে ভূমি থেকে 1 হাত উঁচু করে চারিদিকে ছোট্ট দেয়াল দেওয়া হয়েছে। সবাই ওই 1 হাত উঁচু দেয়ালের উপরেই বসে থাকে। বাতাস আসে প্রচুর। এখান থেকে ব্রহ্মপুত্র নদের এক ঝলক দৃশ্য দেখা যায়। নদী ভাঙনের ফলে এখন ঈদগাহ থেকেই নদী দেখা যায়। সকাল 8টা, তাই বড় মানুষ নেই। মাঠে ছোট ছোট বাচ্চারা বরফ পানি খেলছে। সবুজ ঘাসের উপর এক প্রান্ত থেকে কাঁথা, চাদর, জামা কাপড় রোদ পোহাতে দিয়েছে। হঠাৎ দেখি ওয়াকিল ভাই, সুহাস ভাই, তানিয়া আসছে।
ওনারা এসে আমার পাশে ছোট দেয়ালে বসেই গল্প জুড়ে দিলেন। খুবই মুখরোচক গল্প। তানিয়া আমার সমবয়সী, ওয়াকিল ভাই জব করছে, নুহাস ভাই মাস্টার্সে পড়ছেন। তুই মুখে কুলু পেটে বসে আছিস কেন? কিছু বল। বফ কেমন আছে? ও মা, কিসের বফ? মা, করার কি আছে? তোর বফ নেই? ছিল, এখন নেই। নেই মানে ব্রেকআপ? হাই ওয়াকিল ভাই, ওটা কোনো প্রেমের জাত হলো? আমার সাথে অন রিলেশনে থাকাকালীন সে আরো দুটো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছে। হাই, কি বলিস? ছেলে লুচ্চা ছিল। ভাই, লুচ্চা তো ছিলই, সাথে লুচির মতো ফুলে উঠতো। খুবই নোংরা কথা বলতো ভাই। রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করতো ড্রেস আপ কি। খুবই অশ্লীল ভাষী কথা বলতো। খারাপ খারাপ ছবি দেখতো। জানো, খলিফার নাম বলে একটা ভালো বুর্জোগ ব্যক্তিকে নিয়ে প্রচুর বাজে কথা বলতো। খলিফার নামে? হ্যাঁ, একটা পুরুষ জাতীয় নাম বলতো। দাঁড়াও, মনে করছি। হ্যাঁ, মনে পড়ছে, মিয়া খলিফা। আমার এই উত্তর শুনে ওয়াকিল ভাই কি যে হাসি হাসলেন, আমার মাথা গরম হয়ে গেল। আমি চেঁচিয়ে মুখ ফুলিয়ে বললাম, ওয়াকিল ভাই, তুমি হি হি করে হাসছো কেন? ওয়াকিল ভাইয়ের পিঠ চাপড়ে সুহাস ভাইও হাসিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। তানিয়া মুখ টিপে হাসছে, আমি মুখ গোমরা করে খালি ওনাদের হাসির তেজটা দেখছি। এখানে হাসির কি হলো? ওয়াকিল ভাই অনেক কষ্টে হাসি আটকে বলে উঠলেন, বেচারি জেন্ডার চেঞ্জ করে ফেলেছে গাধাই। আরে এটা একটা। আবারও হাসতে লাগলেন। মানে, ও মাবুদ, কি দুনিয়ায় বাস করি। আমি খলিফার নাম শুনে আহমকের মতো ভেবেছি কোনো নীতিনিষ্ঠ ব্যক্তি জানি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, এই গুনাহ মাফ করো। ছি ছি। বিকেলের দিকে গোসল সেরে সাদা 3 পিস পরেছি, টকটকে গাঢ় নীলের সালোয়ার পরে লম্বা ওড়না গলায় ঝুলিয়ে হালকা একটু সেজেছি। আজ আপুর বৌভাত। আনিশা আপুও নতুন দুলাভাই এ বাড়িতে আসবেন। কাল আপুর ফোন কাটার পর আর কল করেনি। মা আমাকে দুপুরে খাইয়ে চলে গেছেন রান্না দেখতে। বড় বড় ড্যাক পাতিলে রান্না চলছে হরদমে। পোলাও, মাংস, সবজির গন্ধে চারপাশ মৌমৌ করছে। বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল সাজিয়ে টেবিলে খাবারের পসরা মেলে মেহমান আপ্যায়ন করছে বাড়ির সবাই। নানা ভাই সকাল থেকেই দস্তর ব্যস্ত। পানি খাওয়ার মতো ফুরসত পাননি এখনো। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই খুব হুড়োহুড়ি করে মেহমান দেখছেন। হঠাৎ চোখ আটকালো কালো পাঞ্জাবি পরিহিত এক পুরুষের দিকে। মুখে গম্ভীর্যের আভা, চুলগুলো ভালো করে সেট করা, হাতের 2 কোণই একটু আগে মোড়ানো হাতা। মোড়ানো অংশে খয়েরি রং ভেসে উঠেছে। বাঁ হাতে মোটা বেল্টের কালো ঘড়ি, ডান হাতে খাচ্ছে। উনি এখানে? নানা ভাই কি ওনাদের পরিবারও আমন্ত্রণ করেছে? ওই টেবিলটাই কি ছিল জানি না। মেয়েরা যারা অতিথি রূপে এসেছে মিচকি মিচকি ওখানেই তাকাচ্ছে। হঠাৎ হালকার মতো পিঠে এক ঘা কষে বলে উঠল তানিয়া, ও মাই গড পূর্ণতা, আজ তো পাক্কা 10টা পটাবি মাস্ট। ওহ, কি লাগছে। তুই ফাজলামি বন্ধ করবি? ইস, পিঠে এত জোরে কেউ দেয়? খাড় খাড় করে পুড়ছে। আচ্ছা বলতো, গেস্টদের মধ্যে কোনটা জোশ? ওই কালোটা, নাকি চশমাটা, নাকি চশমিশটা, নাকি ওই যে মেরুন রঙেরটা? জানি না। জানি না আবার কি? বল না। তুই ফুটবি এখান থেকে। রাগিস কেন? চিল, জাস্ট বল কোনটা ধরবো। বাড়ির পেছনে কালা কুত্তা আছে না, কোলে নিয়ে চুমা খা যা। হন্তদন্তে বেরিয়ে এলাম উঠানের কাছ থেকে। বেলা পড়েছে, এদিকে যে কোনো মুহূর্তে আপুরা আসবে। মা আমাকে ডেকে বললেন, পূর্ণতা, পিঠা ডালাগুলো বড় ঘরে রেখে আয় তো। ওইখানে মুসা সাহেবের পরিবার বসে আছে, পিঠা দিয়ে আয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা মুসাকে? তোর নানা ভাইয়ের পরিচিত বন্ধু ছিল মানুষ, একসাথে উঠে বসে, বুঝলি? এখন কথা না বাড়িয়ে যা। যাচ্ছি। আচ্ছা মা, কোন পিঠা আগে দিব? তেলের পিঠা নাকি দুধ পুলি? তেলের পিঠা আগে দেওয়ার নিয়ম, ওইটাই দিবি।
বড় পিঠার ডালা নিয়ে বড় ঘরের দিকে যাচ্ছি। দুটো সিঁড়ি টপকে ভেতরে ঢুকে অগত মেহমানদের রুম খুঁজছি। এখানে এক সারিতে 8টা রুম। কোন রুমে যে বসে আছে বুঝতে পারছি না। একটা একটা করে রুমে ঢু মারতেই শেষ 6 নম্বর কক্ষে দেখি নানা ভাই ও ওনারা সবাই দরজার দিকে পিঠ দিয়ে বসেছে বিধায় আমাকে তারা দেখতে পাচ্ছে না। আমি নানা ভাইকে চোখের ইশারায় পিঠা এনেছি বুঝিয়ে ভিতরে ঢুকে ডালার টেবিলের ওপর রাখলাম। প্লেটে পিঠা বেড়ে ওনাদের দিকে রাখতেই আমার হাত থরথর করে কাঁপছে, শরীরের ভেতর ঝিমঝিম করছে, বুক ধুকপুক করছে। আমাকে এভাবে থমকে যেতে দেখে নানা ভাই নিজেই পিঠার প্লেট রেখে দিলেন। আমি এখনও ওনাদের দিকে তাকিয়ে আছি। সেম একই দৃষ্টিতে ওনারাও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নানা ভাই এবং তার বন্ধু মুসা নানার একটু খটকা লাগতেই মুসা নানা বলে উঠলেন, তোমরা কি একে অপরকে চিনো? ফুয়াদ, মিথুন, জাওয়াত, সাইমা, কিছু বলবে? হঠাৎ জাওয়াত নামের ছেলেটা আড়মোড়া ভেঙে কি অনিচ্ছায় একটা হাসি দিয়ে বললেন, হ্যাঁ চিনি তো। না মানে মেম্বার নানা তো মাত্রই দেয়ালে টাঙানো ছবিগুলোর সাথে সবার পরিচয় করালেন, তাই মেয়েটাকে চিনতে পেরে তাকিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ তাই তো। নাও নাও পিঠা নাও। এ বাড়ির পিঠা কিন্তু খুব সুস্বাদু। একবার খেলে পেট ভরবে, মন ভরবে না। খাও। আমি বড় জোর একটা ঢোক গিলে চলে গেলাম। পায়ের দিকে একবার চোখ তুলে তাকালাম। সাইমা নামের মেয়েটা পেন্সিল হিল দিয়ে জোরে চাপ না দিলে আমার পাটা এত কেটে যেত না। লাথির কথা তো না বলাই ভালো। পূর্ব ভাইয়ের সামনে ভুলেও যাব না। কাল সন্ধ্যায় যেভাবে ট্রিট করলেন, এখন কোমর কুজো করে একটা কাজও করতে পারি না। না, জীবনেও ওনার সামনে যাব না। কানে চিমটি কেটে ধরছি। সামান্য ভাই বললেই ফায়ার। আচ্ছা, বোনের সাবেক প্রেমিককে ভাই বলবো না তো কি বলবো? বাবু বলবো? যত সব আজাইরা, আমার সাথেই যত পাঙ্গা। আনিশা আপু, দুলাভাই এবং ওনার শ্বশুরবাড়ি থেকে অগত আত্মীয় স্বজনদের মাঝে আমাদের ছোট ঘরে বসে আছে। ছোট ঘর হলো টিনের ঘর, বড় ঘর হলো ইট সিমেন্টের একতলা দালান বাড়ি। ছোট ঘরের সবচেয়ে নান্দনিক রুমটাই আপুদের উপস্থিতি। আমি আপুকে নিয়ে বাইরে বের হলাম, অমনেই আপু বায়না করে বসলো উনি বড় ঘরে যাবেন, নানাকে নাকি দেখবেন। বেশ, নানাকে দেখতে গিয়ে হঠাৎ উনি অবাক দৃষ্টিতে বারান্দার কাছে পূর্ব ভাইকে দেখতে পেয়ে দৌড় দিলেন। পূর্ব ভাই মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ আপুকে দেখে উনি ফোন নামিয়ে ভুরু কুঁচকে ফেললেন। আনিশা আপু এরপর যা করলেন তাতে আমি পূর্ব ভাইয়ের পাঞ্জাবির কলার আঁকড়ে সোজা খালি রুমে টেনে দরজা লাগিয়ে দিলেন। আমি ঘটনাক্রমে প্রচণ্ড অবাক হলেও আশেপাশের অবস্থা দেখছি। কেউ যদি আপুর এই উটকো কাণ্ড দেখে কেমন হুলস্থুল অবস্থার সৃষ্টি হবে কে জানে। না, কেউ দেখেনি। হুড়োহুড়ি ব্যস্ততার চাদরে সবাই ন্যস্ত হয়ে পড়েছে। আমি পা ঘুরিয়ে বাইরে চলে যাচ্ছি, বারবার পিছু ফিরে দরজায় তাকাচ্ছি। আপু পূর্ব ভাইকে নিয়ে একা একটা রুমে দরজা লাগিয়ে কিছু করবে? আনিশা, হাত ছাড়ো, যেতে দাও বলছি। একবার ভুল করেছি, আয় না, তোমাকে আমি যেতে দিব না। আনিশা প্লিজ বুঝো, তুমি এখন বিবাহিত, তুমি আমার সাথে এভাবে দেখা করতে পারো না। আমি তোমার সাথে সব করব পূর্ব। তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তা আমি চুকিয়ে ছাড়বো। কথাটুকু বলেই অনিশা ধাক্কা দিয়ে পূর্বকে বিছানায় ফেলে দিল। পূর্ব দুহাতে ভর দিয়ে উঠতে নিলে অনিশা আবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। অনিশার এই রূপ কখনোই দেখেনি পূর্ব। পূর্ব আজ হতবাক, আশ্চর্য, বাকরুদ্ধ। অনিশা নিজের কাঁধ থেকে আঁচলের সেফটি পিন খুলছে, চুলের খোপা ছেড়ে দিয়েছে। পা থেকে জুতো খুলতেই পূর্ব ছট করে উঠে অনিশার গালে থাপ্পড় মারে। অনিশার গাল ধরে 2 কদম পিছিয়ে যায়। আহত দৃষ্টিতে পূর্বের দিকে তাকালে পূর্ব হাত ঘড়িটা খুলে পকেটে ঠুকিয়ে বলে, তোর সঙ্গ পাওয়াটা দুরূহ ছিল না আনিশা। তুই নিজের হাতেই 3 বছরের প্রেমটাকে ক্ষুণ্ণ করলি। চলে যা সামনে থেকে, আর কখনো তোর নোংরা মুখখানা দেখাবি না। অনিশার চোখে পানি ছেড়ে সিক্ত গলায় বলে ওঠে, আমি তোমাকে চাই পূর্ব, আমি তোমাকে পেতে চাই। শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। ভেবেছি তুমি আমায় নিয়ে যাবে, বিয়ে করবে,
তুমি আসোনি। তুমি আমার সাথে এরূপ কেন করলে পূর্ব? কি দোষ ছিল আমার? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? ভুল, তুই ভুল বলছিস। আমি তোকে কষ্ট দেইনি, বরং তুই নিজেই নিজেকে কষ্ট দিচ্ছিলি। একবার ভাব, কখনো আমি নিজ থেকে তোকে প্রেমের প্রস্তাব দিয়েছি, বিয়ে করতে চেয়েছি? কোনোটার একটাও আমি করিনি। তবুও আমি তোর সাথে প্রেম নামক শিরোনাম দিয়ে এক জটিল সম্পর্কে জড়িয়েছি, যেখানে প্রেম তো ছিলই না। প্রেম নামে কি ছিল তাও আমি জানি না। তুই কি আমার ভালো বন্ধু না? প্রেমিকা হতে পেরেছিলি? হ্যাঁ, আমি শেষ মুহূর্তে খুব কষ্ট পেয়েছি তুই বিয়ে করেছিস বলে, কিন্তু এখন আমার আফসোসও নেই আনিশা। কেন নেই তাও জানি না। ওই মুহূর্তে তোর বিয়েটা আটকাতে আসলে তোর সাথে আমার বিয়েটা হতো কিনা আমি জানি না। তুই একটা জিনিস খেয়াল করেছিস আনিশা? তোর আমার সম্পর্ক একটা জানি না শব্দের মধ্যে আটকে আছে। এটা কি আদৌ প্রেম? তুই বল, এটা প্রেম? তোর সাইড থেকে তুই প্রেমের দাবি করতে পারিস, আমি কেন পারি না? মুখ থুবড়ে বেরো হয় না আমি ভালোবাসি বা তোকে পছন্দ করি। কি নিয়ে তোর সাথে সম্পর্ক করেছিলাম আনিশা? কি ভেবে সম্পর্কে জড়িয়েছিলাম? তোর প্রতি আমি ডেসপারেট ফিল করি না কেন? কেন আমি পাগলামি করি না? তুই দূরে থাকলে কেন চোখ থেকে বর্ষা নামে না? তুই জানিস, যখন তোর বিয়ের নিউজ তোর ছোট কাজিন বোনের কাছ থেকে পাই, কয়েক সেকেন্ডের জন্য আমি বেতাল হয়েছিলাম, জাস্ট কয়েক সেকেন্ড। কিন্তু প্রেমে কেউ কয়েক সেকেন্ড মাতলামি করে? আজীবন মাতলামি করে, আজীবন আফসোসের মায়াজালে নিজেকে খুন করে। আমি আফসোস করতে পারছি না কেন আনিশা, বলবি তুই? অনিশা নিশ্চুপ, চোখের পানি নাকের ডগা, চোখের কোনা দিয়ে টলটল করে বয়ে পড়ছে। পূর্বের কথায় প্রতিটা প্রশ্ন চিহ্নে নিজেকে দিশাহারা ভাবছে। অনিশার হাতে উল্টো পিঠে চোখ মুছে ঢোক গিলে শান্ত সুরে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো পূর্ব, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমি বুঝি, আমি টের পাই, কিন্তু তুমি সেটা মেনে নিচ্ছ না। একটা বার আমাকে ছুঁয়ে দেখো, তুমি দিব্যি বুঝে যাবে তুমি আমাকে কত ভালোবাসো। হাতটা নিবে, তোমার বুকের ওই হার্ট সিস্টেম আর ওই দিকে আমার এই হাতটা রেখে দেখবে। দেখো না একবার, একবার দেখো পূর্ব। পূর্ব বুক ফুলিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে অনিশাকে কাছে এগিয়ে গেল। অনিশা ওর ডান হাত পূর্বের প্রশস্ত বুকের বাম পাশটার উপর রাখলো। অনিশা আরেক হাত এগিয়ে পূর্বের চোখ থেকে মৃদু স্বরে বলল, আমার ছোঁয়া অনুভব করো পূর্ব, তুমি আমার স্পর্শ গভীরভাবে অনুভব করো। আমার জন্য তোমার বেড়ে ওঠা প্রেমটা তুমি টেনে বের করো পূর্ব, ওটাকে বন্ধুত্বের নামে আটকে রেখো না। পূর্ব কিছু সময় পর বলে উঠল, আমার কোনো ফিল হচ্ছে না। হবে, কেন হবে না? হবে। তুমি আমার স্পর্শে প্রচুর অস্থির ফিল করবে, আমার নিঃশ্বাস আটকে আসবে, তুমি নিঃশ্বাস নিতে প্রচুর হিমশিম খাবে, মাথা রিন রিন করবে, বুকের ভেতর চাবুকের ঘা ঢুকবে, শিরা উপশিরায় রক্তের বেগ দ্রুত গতিতে ছুটবে, তুমি অজানা শিহরণে কম্পিত হবে পূর্ব। পূর্ব অনিশার হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে পিছিয়ে যেতে যেতে কঠিন কণ্ঠে বলল, তোমার আজগুবি মেলোড্রামায় আমাকে জড়াতে এসো না। তুমি এখন বিবাহিত, তুমি অন্য কারো সম্পদ। আজ থেকে তুমি দূরে থাকবে, এটাই তোমার নিয়ম। যদি কাছে আসো, কসম তুমি জিন্দা থাকবে না। পূর্ব হন্তদন্তে বেরিয়ে দাদা ও ভাই বোনকে নিয়ে চলে গেল বাড়িতে। রাস্তায় অনেকবার জিজ্ঞাসা করেও জানতে পারেনি কেন পূর্ব হুট করে চলে আসলো। পূর্ব রুমে গিয়ে দরজায় সেটিয়ে পাঞ্জাবির গলা টেনে মাঝ বরাবর ছিঁড়ে ফেলল। এই পাঞ্জাবি সে আর পরবে না, ফুরিয়ে ফেলবে এই পাঞ্জাবি। হঠাৎ পাঞ্জাবির পকেট থেকে সাদা আলো জ্বলে ভুম ভুম কম্পনে শব্দ হলো। পূর্ব ফোনটাকে তুলে কানে সেটে বলে উঠল, হ্যালো, আয়াশ ওয়াসিফ পূর্ব বলছি। কে আপনি? পূর্বদা, আমি কৈলাস বলছি। ফোন কাটবেন না পূর্বদা, আপনার জানের ঝুঁকি আছে। রাতে আপনাকে খুন করতে লোক আসছে, আপনি শীঘ্রই পালান। হোয়াট? কে, কখন, কেন? মাত্রই গুপ্তচর থেকে খবর পেলাম পূর্বদা, চ্যাটার্জি মশাই লোক অলরেডি পাঠিয়ে দিয়েছে। রাতের মধ্যেই আপনাকে গ্রামের বাসগৃহে লোক চলে আসবে, আপনি পালান পূর্বদা। পূর্ব বিচলিত না হয়ে নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে বলে উঠল, তোমাকে একটা কাজ দেবো কৈলাস, তুমি নিজে অফিসে যেয়ে পার্টিকে জানাবে। আমি এদিকটা সামলে নিচ্ছি, কে আসছে তাকেও আমি আপ্যায়ন করছি। তুমি পার্টির কাছে তথ্য জানাও, আর্জেন্ট নাও। সব আপনার কথা মতোই হবে পূর্বদা, সতর্ক থাকবেন, রাখি। কৈলাস হলো পূর্বের ডান হাত বা বাঁ হাত মানুষ।
সবচেয়ে বিশ্বস্ত, ভরসাযোগ্য এবং বিশ্বাসী। পার্টির কাজে প্রায় মতভেদের প্রেক্ষিতে 19-20 ঘটনা হলে পূর্বের উপর হুটহাট মৃত্যুর হুমকি আসে। কৈলেশ সেখানে গোপন চারিতার মধ্যে ভূমিকা পালন করে। পূর্ব ভয় পায় না, ঠান্ডা মস্তিষ্কে বিচক্ষণতার সাথে সব ঝামেলা একাই মিটমাট করে। পূর্বকে এজন্য ঠান্ডা মস্তিষ্কের খুনিও বলে অবশ্য। বড় বড় জটিল সব সমস্যা সে তুড়ি বাজাতেই মিটিয়ে দেয়। চ্যাটার্জি ওদের পার্টির খুব দামি লোক। টাকা পয়সা মিডিয়া সব যেন হাতের মুঠোতে করে বেড়ানো লোক। পুরো নাম মহেশ চ্যাটার্জি। পার্টি থেকে বহিষ্কারের পূর্বজ্ঞান পেয়ে সে পূর্বকে মারার জন্য নীল নকশা সাজিয়েছিল বইকি। পূর্বের মতো জোয়ান ছোকরার কাছে হেরে যাবে প্রশ্নই ওঠে না। মহেশ চ্যাটার্জি আগাছা সাফ না করে বরং মূল থেকে গাছটাই উখড়ে দিবে। এখন রাতে কি হয় দেখবার বিষয়। নিস্তব্ধ শান্ত নিবিড় রাত। দূর থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। পথে পথে ডাকছে ভুখা কুকুর। গাছ গাছালি ভুতুরে জঙ্গলিতে পাতা নাড়াচ্ছে, ডালপালা বাঁকাচ্ছে। কি অদ্ভুত নিঃশব্দ রাত। গা ছমছম করা ভয় কাঁপুনি দিয়ে লোমকূপ জেগে ওঠে এই শুনশান প্রহরে। পূর্ব বাড়ির সদর দরজার কাছে ঝোপের আড়ালে চুপটি করে আছে, চোখ উজ্জ্বল, কান সজাগ, এক হাত পিঠের পেছনে গুটানো, মস্তিষ্ক সচল। হঠাৎ কাঙ্ক্ষিত শব্দের আশা পেল। কেউ ধীর পায়ে খুব চতুরতার সাথে এগিয়ে আসছে বাড়ির কপাটের দিকে। পূর্ব আধো অন্ধকারে দূরে এক নিয়ম বাতির অল্প আলোতে মুখে গামছা বাঁধা এক লোককে দেখতে পেল। মাথাসহ পুরো মুখ গামছা দিয়ে বাঁধা, শুধু টকবক করা একজোড়া চোখ খোলা, হাতে লম্বা চকচকে ছুরি। দূরের আলোটা ছুরিতে পড়াতেই চোখ ধাঁধিয়ে ওঠে, যেন সদ্য ধার দেয়া নতুন ছুরি। মস্ত দেহি লোকটা খুব সাবধানে এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়ির দরজার আলতো চাপ দেয়। দরজা খোলাই ছিল, সেটা ক্যাচ করে পুরোটা খুলে যায়। পূর্ব পিঠের কাছে গুটানো হাতটা বের করে লোকটার ঠিক পেছনে দাঁড়িয়ে মুখের উপর চেপে ধরে। লোকটা 3 মিনিটের মধ্যেই দাপাদাপি করে হুঁশ হারায়, মাটিতে ধপ করে পড়ে যায়। পূর্ব টানতে টানতে লোকটাকে বাড়ির পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। এখানে দিনের আলো প্রবেশ করতে পারে না, স্যাঁতস্যাঁতে তীব্র গন্ধ। পূর্ব কোমরের কাছ থেকে সেটা রাখা ছুরিটা বের করে, হাঁটু মাটিতে লাগিয়ে অজ্ঞানে ডুবে থাকা লোকটার গলায় এক টান মারে। ফেনকি দিয়ে উঠে তাজা তরল রক্ত। লোকটা অজ্ঞান অবস্থাতেই কয়েকবার মাটির সাথে যুদ্ধ করল। এরপর চিরতরে শায়িত হলো মৃত্যুর কোলে। ফিরে না কোনো মানুষ যেই অদ্ভুত জায়গা থেকে। পূর্ব আধ ঘন্টার মধ্যেই 3 হাত সমান গর্ত খুলল, পুঁতে দিল লোকটার বিশাল লম্বা দেহ, লুকিয়ে ফেলল সেই ধারালো অস্ত্র। পূর্বে সারা গায়ে রক্তের ছড়াছড়ি, মুখেও ছিটে ফোঁটা লেগে আছে। গায়ের ধূসর টি শার্ট লাল বর্ণে আলিঙ্গন করছে। পূর্বকে বিভৎস খুনির মতো ভয়ঙ্কর লাগছে। একটা খুন করে শান্তির নিঃশ্বাস কিভাবে নিচ্ছে? সে কি খুনের কাজে পটু? হয়তো, না হলে কেউ জবাই করে নিজেকে এতটা কাম ডাউন রাখে? দাদু বাড়িতে প্রবেশের পথ 3টা, একটা সম্মুখে দুয়ার, আরেকটা পেছনের দুয়ার, তৃতীয়টা রান্নাঘরের ওদিকে। পূর্ব তৃতীয় দুয়ারের দিকে খুব চুপি চুপি রুমে যেয়ে পৌঁছলো। রান্নাঘর থেকে সোজাসুজি রুমে আসতে ওকে 4টা রুম অতিক্রম করতে হয়েছে। সব রুমেরই দরজা লাগা, সবাই মরার মতো ঘুমোচ্ছে। সপূর্ব রুমে যেয়ে গোসল সেরে গায়ের টি শার্ট আগুনে পুড়িয়ে ফেললো, ছাইগুলো জানালা দিয়ে পেছনের জঙ্গলে ফেলে দিল। বিছানায় শুলো, কিন্তু চোখে ঘুম নেই। রুমের মধ্যেই পায়চারি করতে লাগলো। সে বালিশের নিচ থেকে ফোনটা বের করে একটা কল দিয়ে বসলো, সাথে সাথে রিসিভ করে ওপাশ থেকে উত্তর।
আমাকে তুই কল দিবি না। তোর মতো বেজন্মা কুলাঙ্গারের সাথে কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আব্বু, তুমি আমার কথা না শুনে কল কাটার ভুল করবে না। আমি কিন্তু তোমার বাবার কাছে আছি। ভুলো না, তোমার বাবার কাছে তোমার নামে নালিশ বসালে কি হতে পারে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোমার ছেলে হুমকির মতোই কথা মিশিয়ে বলে আব্বু। এখন অপরপক্ষ সেটা কিভাবে নেবে তার ব্যাপার। তুই এত রাতে কি জন্য কল করেছিস সেটা বল। আমার অ্যাকাউন্টে টাকা লাগবে, টাকা পাঠাও। এখানে আমার মান ইজ্জত ডুবিয়ে তুই টাকা করছিস, বেহাইয়া কুলাঙ্গার। তোমাকে তো আমি জোরপূর্বক বিয়ের আয়োজন করতে বলিনি। কেন করতে গেলে? কার ক্ষতি হলো? আমি কি না করেছিলাম না? বলিনি এ বিয়ে আমি করব না? তোর সাথে কথা বলাই আবার ভুল? কলকাতার ভুল তুমি করতে যাবা না। আমি এক কথা বারবার রিপিট করব না। তোমার পছন্দসই মেয়েকে আমি বিয়ে করব না, তা আগেই বলেছি। তুমি নিজেদের স্ট্যাটাস দেখে খানদানি মেয়ে তুলে আনবা, তা তো আমি কিছুতেই মানবো না আব্বু। কেন, কি সমস্যা বিয়ে করতে? আরিশাকেও তো বিয়ে করলে না। আচ্ছা তুই চাস কি বলতো? আমাকে মেরে ফেলতে চাস? আব্বু, তুমি আনিশার কথা মাঝখানে টেনো না। তুমি যেই মেয়েকে আমার জন্য চুজ করেছিলে তার ঘটনা বলি। সেই মেয়ে অলরেডি 3 জনের সাথে বেড শেয়ার করেছে। মেয়েটা যতই খানদানি হোক, চরিত্রে সে খানদানি না। আমি অবশ্যই নিজের জন্য অমন মেয়েকে পছন্দ করব না। তুই কি বললি? 100% সত্যি কথা বলছি আব্বু। আমার ভার্সিটির ছেলেগুলো পর্যন্ত ওই মেয়ের ব্যাপারে জানে। তোমরা যে জানো না সেটা নিয়ে আমার ডাউট হচ্ছে। আচ্ছা সিরিয়াসলি কি জানো না, নাকি নাটক করছো, কোনটা? ওপাশ থেকে আশ্চর্যজনক কণ্ঠে বলে ওঠে, আমি জানতাম না। আমি বিশ্বাস করি। যাই হোক, টাকা পাঠাও। আমাকে কেউ যেন কল না করে বলে দিও। আমি কোনো বিয়ে শাদী করবো না। না আমাকে ফোর্স করবে। দাদুর কাছে কিছুদিন থাকবো, নির্দিষ্ট করে জানি না কবে আসবো। আল্লাহ হাফেজ। তানিয়ার ফোনের টুংটাং নোটিফিকেশনের শব্দে কান আমার ফেটে যাচ্ছে। এই যে বলছি মিউট করে রাখ, তাও হারামিটা শুনছে না। আমি না চাইতেও ওদের চ্যাটিং পড়ছি। বয়ফ্রেন্ড মেসেজ করছে, হাকসো মানে হাকসে কিনা জিজ্ঞেস করা লাগে। আমি এক ধাক্কা মেরে তানিয়াকে বললাম, ওই বদমাইশ, তোর জামাই তোকে হাকসো জিজ্ঞেস করে কেন? তুই হাঁকবি কিনা এটা নিয়ে ওর মাথা ব্যথা কেন? তানিয়া ব্যাককলের মতো তাকিয়ে বলল, আরে বোন, টাইপ মিস্টেক। আমার জান্টু সে প্রায় এসের জায়গায় জি টাইপ উঠে। আমি হাবার মতো হ্যাংলা মেরে মাথা চুলকে শুয়ে পড়ি। কি দুনিয়া রে বাপ! একদিকে বাথরুমে কয়েল জ্বালায়, আরেকদিকে হাস্যকে হাকসো বানায়। বড়ই অদ্ভুত দুনিয়া। আমি বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম। বাইরের উঠানের লাইটটা নষ্ট, তাই অন্ধকারের মধ্যেই টর্চ লাইট জ্বালিয়ে বাথরুমে এসেছি। দরজার হুক লাগিয়ে কোমোডের দিকে তাকাতেই আমি ভয়ে শিউরে উঠলাম। বুকে থুথু দিয়ে কোমোডের দিকে একটু ঝুঁকতেই দেখি কোমোডের ভেতর থেকে বাতি জ্বলছে। কি লীলা খেলা রে বাপ! কোমোডের ভেতর থেকে কোনো জৌলুসের বাতি জ্বলে? আমি নাকে ওড়না চেপে আর একটু পর্যবেক্ষণ করতেই দেখি কার ফোন জানি কোমোডের ভেতর উকি দিয়ে জ্বলছে। আমি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার করে ডাকতেই সবাই ধূপধাপ করে পূর্ণতা চিল্লায়, বাইর হ বলে বেরিয়ে আসে। মা হাত খোপা করছে, বাবা ঘুমে চোখ ডলছে, মামি দা হাতে বেরিয়েছে, মামা তো রীতিমতো লাঠি নিয়ে হইচই। এদিকে খালুর লুঙ্গি গিট্টু খুলে মাটিতে পড়ে আছে, সেই দিকে ওনার হুঁশ নেই। আমি লজ্জায় মুখে হাত দিয়ে আছি। আমাকে লজ্জা পেতে দেখে খালামণি চেঁচিয়ে ওঠে, মুখে হাত দিলি কেন? পিছে তাকাও। খালামণি পিছনে তাকাতেই জিব্বায় এক কামড় দিয়ে খালুকে ঝাড়ি দিয়ে বললেন, পোলাপানের সামনে তুমি উদনা হইয়াছো, শরম নাই? লুঙ্গি গিট্টু দাও। এর লেগাই তো কই নিচে এত ঠান্ডা ঠান্ডা লাগে কে? এখন দেখি এই কারবার, সারার এই লুঙ্গিটাই পরতাম না। আমি বাথরুমের অবস্থা দেখাতেই মা বলে উঠে, কমোডের মধ্যে মোবাইল ফেলে গেছে, কত বড় সাহস! পূর্ণতা, কার মোবাইল রে এটা? দেখ তো চিনিস কি না? আমি নাকে ওড়না চেপে বললাম, বাথরুমের থাকতেই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আমাকে চেক করতে বলো? খালামণি নাকে হাত দিয়ে দেখতে গেলেন। উনি বেরিয়ে চেঁচানোর সুরে বলে উঠলেন, পায়খানা করছে, পানি ঢালে নাই, খাচ্চর। মামি পাশ থেকে বলে উঠলেন, আফা, এটা কার কাজ হইব কন তো? রাতের 10টা বাজে কে এমন স্মার্টফোন ফালাইয়া যাইব?
খালামণিকে বলতে না দিয়ে মামা বললেন, কথা কম কবার পারো না? কেডা করছে কে জানে, আমি তুলবার ব্যবস্থা করি, খারাও। মামা যেতেই খালামণি বলে উঠলেন, ওহ, একটু পানি ঢাললে কি হইতো? পেট পচা পায়খানা করছে খাসুর। বাথরুমের গা গুলানো গন্ধে আমি 1 মিনিটও ওই জায়গায় থাকতে পারিনি। হাঁটা দিয়েছি ওখান থেকে। বাড়ির পেছনে আম গাছের থেকে বাঁশের কঞ্চি বের করেছে মামা। আমি পাশ থেকে দেখছি। মামা সেটাকে নিয়ে চলে গেলেও আমি পিছু পিছু আসবো, হঠাৎ কেউ ফিসফিসিয়ে অন্যরকম কণ্ঠে বলল, এই এই। আমি ভয়ে ভয়ে ঢোক গিলে মাথা ঘুরিয়ে তাকাতেই একটা কালো অবয়ব দেখতে পাই। খুবই লম্বা সেই কালো ছায়া ঘুটঘুটে অন্ধকারে আম গাছটার পেছনে বেড়ার কাছে দেখা যাচ্ছে। আমি শিউরে উঠি, পায়ের হাঁটু থরথর করে কাঁপছে। যেই দৌড় দিব, অন্ধকারময় অবয়বটা ফোঁস করে খুবই অদ্ভুত শব্দ তৈরি করছিল। আমাকে টান মেরে মুখ চেপে আম গাছের আড়ালে সেটে ধরল। শরীর নাড়িয়ে চিৎকার করছি, একটা আওয়াজ বাইরে যাচ্ছে না। হঠাৎ সেই অবয়বটা আরো কঠিন করে মুখ চেপে ধরল। গাছের সাথে লেগে ঘাড়ে ব্যথা পাচ্ছি। চোখ ঠেলে অশ্রু জল গড়িয়ে গাল গড়িয়ে পড়তেই কি হলো জানি না, সে হাত আলগা করে দেয়। আমি মুখ হা করে শ্বাসকার্য চালাচ্ছি। হঠাৎ সে বলে উঠে, পূর্ণ, খুব ব্যথা পেয়েছো? আর ইউ ওকে? মাথা নাড়িয়ে বলতে ইচ্ছে করছে, আরে হারামি, আমি তো মানুষ। অমন বাঘের মতো চেপে ধরলে কার না ব্যথা করবে, খবিশের বাচ্চা। নালায়েক, দুঃখ একটাই, কথাগুলো ঝপাঝপ বলতে পারলাম না। কষ্ট সহকারে মুখে তালা লাগিয়ে মাথা হ্যাঁ সূচকে নাড়ালাম। উনি আমার দিকে এগিয়ে হঠাৎ এমন কাজ করলেন, আমি পুরো থতমত খেয়ে যাই। আমার মুখে কাপড় জাতীয় কিছু বেঁধে উনি কোলে তুলে বাড়ির পেছন সাইড দিয়ে হাঁটা দিলেন। আমি বাজার তাগিতে গোঙাতে ওনার ঘাড়ে গলায় আঁচড় বসিয়ে দেই, তবুও উনি উফ শব্দ করলেন না। নির্বিঘ্নে চুপচাপ পা চালিয়ে একটা অটোরিকশায় বসালেন। অটোওয়ালা আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকালে পূর্ব ভাই এক ধমক দিয়ে বললেন, বেদের মেয়ে জ্যোৎস্না দেখা লাগবে না মামা, তুমি তোমার বুলেট ট্রেন হাঁকাও। অটোওয়ালা মুখ কাচুমাচু করে স্টার্ট দিলেন। এই অটো কি আগে থেকেই বুক করা ছিল? পূর্ব আমার সাথে কি করতে চাইছেন? আল্লাহ, বাড়িতে যদি আমাকে না পায় কি গন্ডগোল হবে? পূর্ব ভাইয়ের হাবভাব আমাকে চরম সীমায় ভয় পাইয়ে দিচ্ছে। আমি হাত নাড়িয়েও কুল পাচ্ছি না। উনি আমার হাত দুটো আমার ওড়না দিয়ে বেঁধে দিয়েছেন। আমি ঢুকরে কাঁদছি শুধু, সেই কান্নাও ওনার কান অবধি পৌঁছাচ্ছে না। পূর্ব ভাই, আপনি কি করবেন? অটোরিকশা এক ব্রিজের কাছে থামতেই দূর থেকে ঝাপসা আলোতে ব্রিজের রেলিংয়ের কাছে কাউকে দেখতে পাই। চোখে ঝাপটা মেরে যেই ঠিক করি, দেখি অমনেই আমি শকড। আনিশা আপু রাতের অন্ধকারে ব্রিজে কি করে? কেমন গোলমাল লাগছে। পূর্ব টানতে টানতে আমাকে আনিশা আপুর সামনে দাঁড় করিয়ে অটোওয়ালাকে ওখানেই থাকতে বলে কালো ট্রাউজারের পকেটে হাত ডুবালেন। আনিশা আপু শাড়ির আঁচল কাঁধে টেনে বিমর্ষ চাহনিতে পূর্ব ভাইকে দেখছেন। হঠাৎ নীরবতার চাঁদের ছেদন ঘটিয়ে আনিশা আপু স্তব্ধ গলায় বললেন, বেশ, তুমি যখন আমাদের মাঝে পূর্ণতাকে জোরপূর্বক ঢুকাচ্ছ, আমিও বারণ করব না। ওর সামনেই যা করার এবং বলার বলবো তাই। পূর্ব ভাইয়ের চোখে মুখে কঠিনের আভা আরও জটিল হয়ে এলো। উনি জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, একজন বিবাহিত মেয়ের সাথে অবশ্যই আমি রাত বিরাতে নির্জন ব্রিজে একা দেখা করার মতো ভুল করব না, রাইট? তুমি বাধ্য করেছো মাঝখানে ঢুকাতে। আনিশা আপু তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে উঠলেন, ওয়াও, পূর্ণতা টু পূর্ণ, দি গ্রেটেস্ট। আয়ান ওয়াসিফ পূর্ব একটা কচি মেয়ের পেছনে হাডুডু খেলছে। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ আনিশা, আই রিপিট, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। তোর ফাও কথা শোনার জন্য আমি বসে নেই, বুঝেছিস? তোর বরকে রেখে আমাকে একলা কেন রেখেছিস সেটা বল। আচ্ছা, বর তোর সামনে দাঁড়িয়ে, কার জন্য অপেক্ষা করব? প্লিজ আরেকবার তুই ডাকো না, অস্থির লাগে। পূর্ব ভাই কষিয়ে মারলেন চর। আনিশা আপু গালে হাত দিয়ে চুপটি করে থাকলেও
আমার হাত টেনে তার পাশে স্থির করলেন। পূর্ব ভাই হঠাৎই চেঁচাতে লাগলেন, আনিশা, ডোন্ট বি ইনসেইন, প্লিজ ওকে ছেড়ে দে। প্লিজ আনিশা, ছাড়, যা বলার আমাকে বল। তুমি ভেবেছো কি পূর্ব আমি তোমার কথা মতো চলবো? তোমাকে একা আসতে বলেছি, তুমি এই পূর্ণতাকে সঙ্গে এনেছো। আমার বোনের সামনে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? হ্যাঁ? আনিশা আপু কাঁধের টানা আঁচল ফেলে পূর্ব ভাইয়ের টি শার্ট 2 হাতে আঁকড়ে ধরলেন। পূর্ব ভাই বারবার বাধা দিয়ে বললেন, আনিশা, দূরে যা, টি শার্ট ছাড় বলছি। আনিশা প্লিজ, টি শার্ট ছেড়ে কথা বল। পূর্ণতা সামনে, প্লিজ। আপু কোনো কথাই কানে নিচ্ছে না। ওনাকে এখন বোধ শক্তির লুপ্তের মতো লাগছে, নেশাগ্রস্তের মতো। ওনার মাথা তার দিকে ঝুঁকিয়ে ঠোঁটের দিকে এগোতেই পূর্ব ভাই মারলেন সজোরে ধাক্কা। আপু ধাক্কা তালে পিছিয়ে গিয়ে আমার উপর পড়তেই আমি উল্টো ব্রিজের ওপাশে উঁচু থেকে পড়ে যাই। একটা চিৎকারের সুযোগ নেই, সব বাধা আমার। পানির বিকট শব্দে তরঙ্গায়িত হয়ে আমার চোখ ঘোলাটে করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করলো। আমি হাত মুখ বাঁধা অবস্থাতেই পানিতে নাকানি চুবানি খাচ্ছি। আমি সাঁতার জানি না, বারবার তলিয়ে যাচ্ছি, হাঁপিয়ে উঠছি। মাথা ঝাঁকিয়ে কিছুক্ষণ থাকলেই আমি নির্ঘাত অক্কা পাবো শিওর। ও সাঁতার জানে? তাড়াতাড়ি বল। না। পূর্ণ, পূর্ণ প্লিজ চোখ খুলো, তাকাও। পূর্ণ, তাকাও প্লিজ। পূর্ণতার কিচ্ছু হয়নি পূর্ব, ও ভয় পেলেই সেন্সলেস হয়ে যায়। কাম ডাউন, ঠিক হয়ে যাবে। আরেকবার কানের কাছে কিছু বলবি, তোর জিব্বা টেনে ছিন্ন ভিন্ন করে ফেলবো। ঠোঁট ভিজিয়ে পূর্ণতাকে কোলে তুলে উপরে নিয়ে গেল। মাথা ঘুরিয়ে অনিশাকে আসতে বলার ইশারা করে হাঁটা ধরল পূর্ব। পিছু পিছু আসলো অনিশা। দূরে থামানো অটোরিকশায় উঠে অনিশার উদ্দেশ্যে বলে উঠল, পূর্ণ শরীর ঠান্ডা, প্লিজ ওকে চেপে ধর, আমি মোবাইলটা নিয়ে আসছি। ইয়া আল্লাহ পূর্ব, ওর শরীর তো ভিজে চপচপা, ওকে ধরলে আমি ভিজে যাব না? পূর্বর ইচ্ছা করছিল লাথি মেরে অনিশাকে ব্রিজ থেকে ফেলে দিতে। ভিজা ভিজা যে করছিস, তোকে এখন ঠান্ডা পানিতে গোসল দিলে কিরকম লাগে বুঝবি। পূর্ব কথাগুলো গিলে খেলো। মোবাইলটা যেখানে ছুঁড়ে ফেলেছিল ওটা সেখান থেকে তুলে অটোর কাছে এসে পূর্ণতার পাশ থেকে অনিশাকে ধাক্কা মেরে উল্টো পাশের সিটে বসিয়ে দিল। পূর্ণতার মাথায় নিজের বুকে চেপে ধরল, হাতে হাত ডলছে অনবরত। অনিশা আশ্চর্য কণ্ঠে বলে উঠল, তুমি ওকে বইয়ের মতো জড়িয়ে ধরেছ কেন? পূর্ব মেজাজ দেখিয়ে বলল, তোর এই বোকার মতো প্রশ্নের জন্য কমপক্ষে 10টা থাপ্পড় মারা উচিত। ধাক্কাটা তো জোশ মারলি, ধরতে বললাম তাও অজুহাত দেখালি। এখন কোন আক্কেলে প্রশ্ন করছিস? চুপচাপ বস, জাস্ট রাগ তুলবি, তোকে আমি নিজ হাতে ব্রিজ থেকে ছুঁড়ে মারবো। চুপসে গেল অনিশা। নিজের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য বেশ অনুতপ্ত ফিল হচ্ছে ওর। ইচ্ছে করে তো ধাক্কা মারেনি, ভুলবশত পিছিয়ে গিয়ে ধাক্কা লেগেছে। পূর্ব তো সেটা বুঝল না। অনিশা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। অটোরিকশার রাস্তা খালি পেয়ে খুব দ্রুত টানছে। পূর্ণতা পূর্বের বা পাজরের দখলে হুঁশবিহীন হয়ে ঢলে আছে। পূর্ব নিজের ভেজা চুলগুলোতে আঙ্গুল দিয়ে আলতো ঝাড়া দিচ্ছে। অনিশা অপলক দৃষ্টিতে পূর্বকে দেখছে। কি সুন্দর দেখতে পূর্ব। পানির স্পর্শ পেয়ে সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে ওর। একবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ওর চুলগুলোতে। মুখটা কৃষ্ণচূড়া ফুলের মতো লালচে হয়ে গেছে। চোখের পাপড়িগুলো ভিজে কি দারুণ লাগছে। দ্বিগুণ বিস্তৃতিতে চোখ দুটো আরো লোভনীয় বস্তু ঠেকছে। যতবার পলক ফেলছে পাপড়িগুলোর আড়ালে কালো মণির মায়াজাল। উফ, মুখটায় একবার ঠোঁট ছোঁয়াতে পারলে কি ধন্য হতাম। কেন যে আল্লাহ ওকে মেয়েদের মতো ঠোঁট দুটো দিল? অমন মেয়েদের মতো লাল লাল ঠোঁট কেন ছেলেদের হয়? আল্লাহ যেন এই ছেলেকে রূপ মোহ মায়া সব একসঙ্গে ঠেলে ঠেলে তৈরি করেছে। না হলে বারবার অপমানিত হয়ে কেন মেয়ে নিজ থেকে যেচে পড়তে যাবে?
দিহানও তো সুন্দর, কত সুন্দর, কিন্তু পূর্বের মতো তো না। আনিশা, পূর্ণকে নিয়ে কিভাবে বাড়িতে ঢুকবি আইডিয়া আছে? অনিশা ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। শিট, এই অবস্থায় ওকে ছাড়ি কিভাবে? পালস তো লো হয়ে আছে, জলদি গরম পোশাক পরাতে হবে, বাড়িতে না ঢুকলে। হঠাৎ অনিশার এক ধ্যানে তাকালো দৃষ্টি দেখে পূর্ব কপাল কুঁচকে পড়ল। তুই আবার ফালতু নজরে আমায় দেখছিস? তুমি অনেক হ্যান্ডসাম, তোমার মুখ থেকে তুমি শুনতে কি যে ভালো লাগে। রাগলে তোমায় টাইট হাক করে একটা কিস করতে ইচ্ছে করে। তুই এসব কি হাবিজাবি বলছিস আনিশা? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই এখন বিবাহিত, তোর বর আছে, সংসার হবে, আমাকে নিয়ে খাটাস না প্লিজ। তুমি বললে আমি এখনো দিহানকে ছাড়তে রাজি। তুমি জাস্ট হ্যাঁ বলো, বলো হ্যাঁ। পূর্ব নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। পূর্ণতার বদ্ধ চোখে মুখটা একবার দেখে নিতেই বুকে কেমন ঝাপটা লাগলো। পূর্ব চোখ সরিয়ে ফেলল। নিঃশ্বাসে টান লাগছে, কার্ডিয়াক পেশি দ্রুত পাম্প করছে। হঠাৎ এমন অস্থিরতা ফিল হচ্ছে কেন? ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে পূর্ব, নিঃশ্বাসের তালে তালে ভাবছে। কোনো আকর্ষণে প্রকৃতি বারবার পূর্ণতার কাছে টানছে। কেন করছে প্রকৃতি? পূর্ব নিজের মধ্যে অবর্ণীয় এক আলোড়ন অনুভব করল। এক অকল্পনীয় দৃশ্যপট মুহূর্তের মধ্যেই মস্তিষ্কে আবিষ্কার করে দেখল। পূর্ণতা পূর্বের দিকে খিলখিলিয়ে হাসছে, একটা প্রাণোচ্ছল কিশোরীর ন্যায় ঋণিঝিনি মুগ্ধতা নিয়ে হাসছে। এতটা অপরূপ সেই হাসি কিভাবে? আশ্চর্য! একটা হৃদস্পন্দন যেন হাসির মুখরে চক্রবৃদ্ধি হারে চুই চুই করে বাড়ছে। হাসির শব্দটা বৃষ্টির থেকেও থোকা পানির মতো শব্দ উৎস সৃষ্টি করছে। অদ্ভুত দর্শনের মতো চোখগুলো জুড়িয়ে দিচ্ছে। মনের ভেতর শুষ্ক চৌচির গন্ধের মাঝে তৃপ্তিকর বর্ষণ ঠেলে দিলে যেমন সতেজ হয়ে ওঠে, ওরকম ঠান্ডা অনুভব হচ্ছে। পূর্ব দিকের তেজশ্রী সূর্যের প্রকোপে যেমন মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, তখন বর্ষার অঢেল বর্ষণের উত্তপ্ত প্রকৃতির স্নিগ্ধ শীতলে ছেয়ে যায়। কি অসাধারণ লাগে তখন! না না, পূর্ণতাকে নিয়ে ভাববে না, খুবই কটু দেখায়, প্রচণ্ড রূপে বেখাপ্পা দেখায়। প্রাক্তন প্রেমিকার বোনকে নিয়ে অনুভূতি, ছি, অসম্ভবের চেয়েও অসম্ভব। পূর্ব চোখ মেলে রাতের আকাশে ঝিকিমিকি তারার মাঝে মনের কোণে বুলি আওড়ালো। আচ্ছা, পূর্ণতাকে পূর্ণ ডেকে শান্তি পাই কেন? একটা মানুষের জন্মগত নামকে ছোটখাটো করে রাখার মাঝে এ কেমন অদ্ভুত ভালো লাগা! কি এসবের কারণ? কিসের জন্য এমনটা হচ্ছে আবার? আনিশাকে সবসময় কাছে টানতে চেয়েছি, যেখানে একটা মেয়ে আমায় পাগলের মতো ভালোবেসেছে। আমি ওর ভালোবাসাতে মত্ত হতে চেয়েছি, কিন্তু পারিনি। কেন পারিনি? ভালোবাসা তো চুম্বক ধর্মী, প্লাস মাইনাস সম্পর্ক, হিত বিপরীত সম্পর্ক। আনিশাকে কেন নিজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা নিউরন সেলে আবদ্ধ করতে পারিনি? ওর জন্য কেয়ার তো দূর, বারবার অপমান করে, অপদস্থ করে, আত্মসম্মান খসিয়ে অবমাননাকর কথা বলেছি, ঠেলতে ঠেলতে এতটা দূর করেছি। আজও অন্যের বউ। কেন হচ্ছে এরকম? অথচ দুদিনের আশা এক অদ্ভুত মেয়ের জন্য আমি কি করছি? আমি তাকে বুকে আগলে রাখছি। হাউ পসিবল? পূর্ব অটোওয়ালার ভাড়া চুকিয়ে পূর্ণতাকে কোলে নিয়ে অনিশার পিছু পিছু গেল। অনিশা ওদের ছোট ঘরের দিকে চুপিসারে নিয়ে যাচ্ছে। উঠোন অন্ধকার, বড় ঘরের সব দরজা লাগানো, কাজেই মধ্যরাতে কেউ উঠবে না। অনিশা ছোট ঘরের দরজা খুলে ভেতরে আসতে বলল। পূর্ব পূর্ণতাকে নিয়ে ভেতরে ঢুকলে অনিশা দরজা লাগিয়ে ছোট বারান্দা পেরিয়ে কোনার রুমটায় ঢুকে। রুমে একটা চৌকি বিছানো, পাশে জানালা খোলা। রুমের কোনো আহামরি জিনিসপত্র নেই, তবে একটা ঘুনে খাওয়া আলমারি ছাড়া। পূর্ণতাকে চৌকিতে শুইয়ে নিজেও পা তুলে বসল পূর্ব। অনিশা ততক্ষণে পূর্ণতার কাপড় এনে ফেলেছে। পূর্ব পা ফেলে দরজার দিকে এগোতেই পেছন থেকে অনিশা বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? বসো এখানে,
তুমি কোথাও যাবে না। পূর্ব মাথা ঘুরিয়ে একবার অনিশার হাতের দিকে আরেকবার পূর্ণতার মায়াবী মুখটার দিকে তাকিয়ে বলল, মাথার মধ্যে বুদ্ধি বলতে বুদ্ধি নেই? ওর কাপড় বদলাবি, আমাকে কিভাবে বসতে বলিস ইডিয়েট? কাজ শেষ, আমি বাড়ি যাচ্ছি। বিকেলে আমাদের বাড়িতে দাওয়াত, বরকে আঁচলে বেঁধে চলে আসিস। গেলাম। পূর্ব পা ফেলে উঠোন পেরিয়ে যেতেই হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তানিয়ার কানে হেডফোন গুজে বিরাট বড় চোখ করে চোয়াল ঝুলিয়ে তাকিয়ে আছে। পূর্ব উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে পাশ কাটিয়া চলে গেল তানিয়া। যেতেই তানিয়ার মোহিত কণ্ঠের ঘোর লাগা ফিসফিসানি, কি হট রে, জাস্ট ফাটাফাটি। পূর্ব সেটা শুনতে পেয়ে ভ্রু কুচকালো, কিন্তু পাল্টা জবাব দিয়ে শুধু শুধু ঝামেলা আমদানি করতে ইচ্ছে করল না। তানিয়া ছোট ঘর তথা টিনের ঘরের দরজা খোলা দেখে কিছুটা সন্দেহ জাগলো। দাওয়াতে আসা এই সুন্দর ছেলেটা এত রাতে ওদের আঙিনায় কিভাবে? মাথা খেলে গেল তানিয়ার। চুপি চুপি দরজা ঠেলে আবিষ্কার করলো কোনার রুমের দরজায় নিচ দিয়ে হলুদ আলো আসছে। নির্ঘাত এই রুমে কেউ আছে। তানিয়া খুব সাহসী, ভুট্টুদের ভয় তো কাবু করেই না। চোর ডাকাত এলেও জুতা হাতে এলোপাথারি শুরু করে দেয়। সে ধাক্কা মেরে দরজা খুললে অনিশা হকচকিয়ে যায় রীতিমতো। তানিশা চমকে বলে উঠল, তুমি? অনিশাও সঙ্গে সঙ্গে একই টাইমে বলে উঠল, তুমি? অনিশা বুকে থুতু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দরজা লাগিয়ে আয় বেকুব, ভয় পাইয়ে দিয়েছিস। তানিয়া কথা মতো দরজা লাগিয়ে অনিশার পাশে চৌকিতে উঠে বসল। পূর্ণতার গা ভেজা দেখে ভ্রুকুচকে বলে উঠল, আনিশা আপু, এ কি সর্বনাশ হয়েছে? পূর্ণতার শরীর ভেজা কিভাবে? অনিশা তানিয়ার মাথায় চাটি মেরে বলল, পাড়াপড়শি ডাকতে চাস নাকি? আস্তে কথা বলতে পারিস না? পূর্ণতা পানিতে পুড়ে গেছিল, কাপড় বদলাচ্ছি। আগে বল, বাড়িতে ওকে বা আমাকে নিয়ে কিছু হয়েছে? তানিয়ার মুখটা চরমভাবে বিগড়ে গেল শেষাক্ত প্রশ্ন শুনে। অনিশা উত্তরের আশায় তাকিয়ে আছে দেখে বিরক্তি নিয়ে বলল, তোমার জামাইকে বলবা আমার হাতে ভালো মানুষের মতো 1000 টাকা ফেলতে। না দিলে তোমার নিউজ যেই থালা পিটিয়ে বলবো। আচ্ছা বলবো, 1 না 2000 টাকা দিতে বলবো। প্লিজ বল, বাড়িতে কিছু হয়েছে? না আপু, ওয়াকিল ভাইয়ের ফোন বাথরুমে পড়ে গেছিল। এই নিয়ে কি এলাহি কাণ্ড। পরে পূর্ণতাকে পাই না করে যখন শোরগোল হলো, আমি যেয়ে বলে দিছি পূর্ণতা পাশের বাড়ির আলাউদ্দিন চাচার ওখানে বাথরুমে গেছে। ব্যাস, আর কিচ্ছু হয়নি। আমি সব সামলিয়েছি। আমি শিওর ছিলাম তুমি আর পূর্ণতা মেবি একসাথে আছো। দেখছো, ওইটাই হয়েছে। দুলাভাই তো ঘুমের নাক ডাকছে আপু। তুমি যে পাশে নেই তা হয়তো বেচারা জানে না। আল্লাহ, বড় বাঁচা বাঁচলাম। দিহানকে ঘুমের ওষুধ খাইয়েছি, ও উঠবেও না। আনিশা আপু, তুমি কিন্তু প্রমিস করছো ফিরে আসলে আমাকে সব সত্যি বলবা। এখন বলো, কোথায় গেছিলা? কার সাথে জরুরি সাক্ষাতে ছিল? পূর্ণতা পানিতে কিভাবে পড়ছে? অনিশা পূর্ণতার জামা চেঞ্জ করতে করতে তানিয়াকে সব বলে দিল। তানিয়া প্রথমে হতভম্ব হলেও এখন ব্যাপারটাতে স্বাভাবিকভাবেই নিয়েছে। পূর্ণতার গায়ে কাঁথা টেনে দিয়ে অনিশা ও তানিয়া কলপারে চলে গেল। অনিশা টুলে বসে পা ধুকছে আর তানিয়া কল চেপে দিচ্ছে। আপু, পূর্ব কি তোর উপর ক্রাশ ছিল? পূর্ব কি? ভাইয়া বল, সে তোর থেকে অনেক বড়। আচ্ছা আচ্ছা, এখন বলবো। আমি ওর উপর ক্রাশ ছিলাম। ও তো আমাকে পাত্তাই দিত না। ভার্সিটিতে যতগুলো মেয়ে ছিল সবাই ডোরে ডোরে পূর্বকে আড়াল থেকে দেখতো, কিন্তু সামনে গিয়ে কিচ্ছু বলার সাহস পেত না। জানেই কিছু বললেই এক কানে কম শোনা লাগবে। আমি প্রথম চেকিনা সবার সামনে ওকে প্রস্তাব দিয়েছি। আজও দেখ আমায় চর মেরেছে। ওর তো একটা নিকনেমও দিয়েছিলাম, ইস্ট ইন্ডিয়ান, ব্রিটিশদের কোম্পানির নামে। শুনতে পেরে সে কি চর! লেকচার অ্যাটেন্ড করতে পারিনি চরের গাল নিয়ে। কি বিপজ্জনক পোলারে আপু।
এই জন্যই বলি তুই আর পূর্ণতা সাবধানে থাক। ও যেই রাগী মানুষ, জীবনেও হাসছে কিনা সন্দেহ। আন্টি ওকে পেটে ধরে ইচ্ছা মতো ঝাল খেয়েছে সম্ভবত। কোনো ছেলে এরকম বোম্পা মরিচের মতো তিরিক্ষি হয়? কিন্তু ওর মনটা পিওর, খাঁটি মন বলতে পারিস। ছোট বাচ্চা দেখলে নিজের বাচ্চা হয়ে যায়। আপু তুই তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি দিহান ভাইয়ের কাছ থেকে বাবু উদ্ধার কর, আর ওই বাবুটার পূর্ব ভাইয়ের কোলে দিয়ে নিজেও একটা ফিটার মুখে নিয়ে বসে যাস। দারুণ না আইডিয়াটা? অনিশা আহত বাঘিনীর মতো তাকালো। ইচ্ছে করছে হাত ঘুরিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এক ঘা বসিয়ে দিতে। পূর্ণতাও তানিয়া সমবয়সী হলেও তানিয়ার মাথায় যে ভুলবশত ঘিলুর পরিবর্তে গোবর আছে সেটা পরিষ্কার বোঝা গেল। এমন বোকা বোকা কথা কোনো মানে হয়? দুপুরে পড়তে শুরু করেছে বাড়িতে। আজ অনিশার বরকে দেখতে দূর দূরান্ত থেকে ঝাঁক ঝাঁক আত্মীয় স্বজন এসেছে। উঠোনে পাটি বিছিয়েও জায়গা হয়নি এত মানুষের। বড় ঘরের সর্বত্র হই হুল্লোড়, মহিলাদের হাসি ঠাট্টা, পুরুষদের আমোদিত বার্তা, ছোট ছোট বাচ্চাদের হইচই চিল্লাচিল্লি, সব মিলিয়ে এক হুলুস্থুলুস পরিবেশ। ছোট ঘরের সবচেয়ে মার্জিত রুম হলো কোনার রুমের আগেরটা। সেই রুমে নতুন জামাই দিহানকে ঘিরে তানিয়া, পূর্ণতা, ওয়াকিল, সুহানের ফুর্তির কলরব। দিহান দেখতে মাশাআল্লাহ সুন্দর, গায়ের রং চাপা, মুখে গড়ন সুন্দর, গালে ছোট ছোট দাড়ি, চোখের কেন্দ্রবিন্দু বাদামি। খুবই শৌখিন প্রিয় মানুষ হলেও রসিকতার প্রাণবন্ত এবং মিশুক প্রকৃতির। অনিশা অনেকক্ষণ পর হাতের 5টা শপিং ব্যাগ নিয়ে ঢুকলো। সেগুলো টি টেবিলের উপর রাখতেই বলে উঠল, বাবা তোমাদের জন্য পোশাক পাঠিয়েছে, এগুলো পরে নিও। ওয়াকিল, বাবা তোকে ডেকেছে, যা। পূর্ণতা, তানিয়া, তোরা এখন চল আমার সাথে, দিহানকে একটু রেস্ট নিতে দে। দিহান হাসি মুখে বলে উঠল, নতুন বরদের বিয়ের 6 মাস পর্যন্ত রেস্ট হয় না, বুঝলে? পূর্ণতা, তানিয়া, তোমরা যাচ্ছ কেন? বসো তো, আড্ডা দিচ্ছি। আবার কবে না কবে ছুটি পাই জানি না। মেরিনের জব তো মামার বাড়ির আবেদন মঞ্জুর করে না, কি যে কষ্ট। পূর্ণতা নিজের শপিং ব্যাগটা তুলে বলল, ভাইয়া 6 মাস তো পেয়েছেন, চিন্তা কিসের? আমাদের আড্ডা তো রদ করছি না, এখন একটু রেস্ট করুন, আমরা রেডি হয়েই আসছি। অনিশা দরজার কাছে চলে যেতেই বলে উঠল, শোন তোরা দুইটা, সাজুগুজু করতে চেয়ে যদি ঘন্টার পর ঘন্টা লাগে আমি খুন্তি দিয়ে পেটাবো। চটপট শাড়ি পরে চুল আশ্রিয়ে বেরোবি। ওয়াসিফ বাড়িতে দাওয়াত, নানা ভাই কিন্তু দেরি সহ্য করবে না। আনিশাপুর আজ্ঞাপত্র পেয়ে আমরা রেডি হতে চলে গেলাম। মানুষ যা পারে না তকদির তাকে দিয়ে সেটাই করায় বারবার। আমি শাড়ি পরতে পারি না, আমাকে এখন শাড়ি পরতেই হচ্ছে। বিরক্ত লাগে শাড়ির গেটআপটা, কেন যে মেয়েরা শাড়ি পরা পছন্দ করে। আনিশাপু খুব দক্ষতার সাথে আমাকে আর তানিয়াকে শাড়ি পরিয়ে দিলেন, তাও আবার বাঙালি স্টাইলে। এ আরেক ঝামেলা, ব্লাউজের গলা দেখি ইয়া বড়, পিঠ বেরিয়ে থাকে মাছের মুখের মতো। আমি পিঠে পাতলা চাদর টেনে নিতেছি যাতে কিছু পরিদৃষ্ট না হয়। চুলের ডান দিকে সিথি তুলে একগোছা চুল সামনে ফেলে বাকি চুল পিঠের উপর ছেড়েছি। তানিয়া কি কি যে মাখলো নামও জানি না। চোখের নিচে ফাউন্ডেশনের মতো কি যেন দিয়ে ব্লেন্ড করলো, আরও হ্যান ত্যান জিনিস দিয়ে মুখে কৃত্রিম সৌন্দর্য বানালো। আমি ঠোঁটের স্ট্রবেরি পিঙ্ক লিপস্টিক লাগিয়ে সাজ কমপ্লিট করে বাইরে চলে গেলাম। তানিয়া আসতেই রাস্তার ধারে অপেক্ষারত অটোরিকশায় উঠে বসলাম। টোটাল 3টা অটো, একটার পিছনে আরেকটা চলছে। প্রথমটায় নানা ভাই সহ পুরুষরা, দ্বিতীয়টায় আনিশা আপু ও দিহান ভাইয়া, তৃতীয়টায় আমরা ভাই বোনগুলা। মহিলারা কেউ আসেনি। দুপাশে টিনের ঘর, সারি সারি গাছ। গ্রামের চাষ করা জমিগুলোকে পাশ হটিয়ে অটো থামলো একটা সরু পথের মাথায়। আমরা সবাই সরু পথ দিয়ে মস্ত এক বাড়ির ভেতর ঢুকে পড়লাম। বারান্দায় বসা ছিল ওয়াসিফ, মুসা ও ওনার সহধর্মিণী।
আমাদের দেখেই সাদরে ভেতরে নিয়ে বসালেন। আমি চোখ ঘুরিয়ে রুমটা দেখছি। কি সুন্দর পরিপাটি তরিকায় সজ্জিত। রুমের কোণাগুলিতে চারাগাছ সহ টব, আলমারি, শোকেজ, আলনা পরপর সাজানো। তানিয়া আমার পাশে বসে কানের কাছে বলে উঠল, পূর্ণতা চল না এবারের বড় নাতিকে দেখে আসি। ওই যে মেরুন পাঞ্জাবি ছেলেটা, যা জোশ রে, কাল তো তোর সাথেই ছিল। আমি চমকে তানিয়ার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালাম। তানিয়া তাহলে জানে? আমি স্বর নিচু করে বললাম, তুই জানিস কি করে? হঠাৎ পেছন থেকে কেউ এত জোরে কিল মারলো। আমি বাজখাই গলায় ভয়াবহ কিছু বলবো তার আগেই দেখি ওয়াকিল ভাই আমাদের দিকে তাকিয়ে বললেন, তোরা কি ফিসফিস করবি? বাইরে যা। এখানে এমন উগ্রভাবে দেখাচ্ছিস কেন? বড়রা বসে আছে, দেখিস না বাত্তামিজগুলা? আমি আর তানিয়া বাড়ি দেখার নাম করে বাইরে বেরিয়ে গেলাম। তানিয়ার যে কি খুশি, পারলে শাড়ি ধরে বড়লোকের বেটে লোক গানে নাচ দিয়ে ফেলে। আমি ভাবছি বাড়ি এত ঠান্ডা ঠান্ডা কেন? ওই শয়তানগুলো কি নেই? ফুয়াদকে খুঁজছ? ওরা তো নেই, মধুর ঠিলা ঘুরতে গিয়েছে। একটা মেয়েলি কণ্ঠস্বর পেয়ে তানিয়া আমার হাত চেপে ধরলো। আমি তানিয়াকে শান্ত থাকতে বলে একসাথে দুজন পিছনে ঘুরে তাকালাম। এই মেয়েটাকে ওদের সাথেই দেখেছি, নামটা মনে পড়ছে না। আমাদের কাচুমাচু করতে দেখে মেয়েটা এক পা এগিয়ে বলে উঠল, পূর্ণতা, আমাকে চিনতে পেরেছ? আমি পূর্বিকা। আমি ঢোক গিলে ঠোঁটে অনিচ্ছুক হাসি ঝুলিয়ে বললাম, হ্যাঁ এখন চিনেছি। বেশ, তো কেমন আছো? বাহ, তোমাকে তো মিষ্টি লাগছে। তখনকার সাথে এই পূর্ণতাকে চিনে যাচ্ছে না। কি সুন্দর লাগছে তোমায়। আসো, এদিকে আসো, ওদিকে দাদুরা থাকুক। তানিয়া বাচ্চাদের মতো আমার হাত ধরে হাঁটতে লাগলো। পূর্বিকা আপু সামনে হাঁটছে, আমরা দুজন পিছনে। উনি দরজা খুলে ভেতরে বসতে বলে জানালার পর্দা সরিয়ে দিলেন। দুপুরের তীক্ষ্ণ ঝাঁঝালো রোদ এসে রুমটাকে আলোকিত করে দিল। আপু বিছানায় বসে কোলে বালিশ নিয়ে আমাদের দিকেও বালিশ বাড়িয়ে দিলেন। ইস, লজ্জা করো না, পা তুলেই বসো, নাও বালিশ। শাড়ি নষ্ট হলে আমি আছি, টেনশন নেই। পূর্বিকা আপু খুবই মিশুক। উনি এত সুন্দর সুন্দর কথা বলে যে চুপচাপ শুধু শুনতে ইচ্ছে করে। কথার ছলে ছলে রসিকতাও করেন বেশ। আপুও নাকি বিবাহিত, কিন্তু কাবিন হয়েছে শুধু। সব বিষয়ে কথাবার্তা বলতেই তানিয়াও এখন চুটিয়ে আড্ডা জমিয়ে দিয়েছে। হাসি, তামাশা, উৎফুল্লতা সব মেতে উঠল জমজমাট আড্ডাবাজিতে। আমাদের হাসির শব্দে হঠাৎ কেউ ধপধপ করে এগিয়ে এসে বাজখাই গলায় বলে উঠল, এটা কি বাড়ি নাকি চিড়িয়াখানা? মাছের বাজারের মতো হই হুল্লোড় শুরু করেছে। কমন সেন্সটুকু নেই অন্যের বাড়িতে এসে। এটুকু বলতেই উনি থেমে গেলেন আমার দিকে তাকিয়ে। আমি পূর্বিকা আপুর দিকে এক পলক তাকিয়ে ওনার দিকে তাকালাম। এক গাদা এলোমেলো চুলে কপাল ঢেকে আছে, হাতে আইপ্যাড, গায়ে ডার্ক ব্লু টি শার্ট, নাইক লোগোর ট্রাউজার, চোখে মুখে তবদা লাগার ভঙ্গি। তানিয়া আমায় কোনোই গুতা মেরে বলল, দেখেছিস, পুরাই কিলিং লুক। এভাবে যে সামনে আসলো, আমার তো মাথায় আগুন ধরিয়ে দিল রে। রাতের ঘুম হারাম, শেষ। পূর্ণতা, তামিমের সাথে ব্রেকআপ, শিওর ব্রেকআপ, আজ থেকেই ব্রেকআপ। পূর্বিকা আপুর কথায় সন্ধি ফিরে পেলাম আমরা। বাড়িতে কুটুম আসলে কিভাবে কথা বলতে হয় এগুলো ভুলে গিয়েছো? এগুলো ম্যানার্স। পূর্ব ভাই হতবিহল ভঙ্গিতে একবার আমার দিকে তো আরেকবার আপুর দিকে জবাব দিয়ে ছুতো খুঁজছেন। শেষে আমতা আমতা করে বলে উঠলেন, আপনি সরি, আমার শরীরটা ভালো না, জানিসই তো। চিল্লাচিল্লি শুনে রেগে গিয়েছিলাম, সরি। পূর্বিকা আপু সরি ওয়ার্ড শোনার পরেই চুপ। তানিয়া এখনো পূর্ব ভাইকে দেখেই যাচ্ছে। আমি বিছানার দিকে দৃষ্টি রাখতেই হঠাৎ আরেক দফা শোনা গেল, আপনি গেস্টদের খালি মুখে বসিয়ে রাখবি? যা, চাটা নিয়ে আয়। হায় রে, দিন দিন সব ভুলে যাচ্ছিস। এই, তোমরা বসো, আমি আছি। পূর্ব ভাই ডেবিল মার্কা হাসি দিলেন, কেন বুঝলাম না। উনি হঠাৎ ভেতরে আসতে আসতে বললেন, এই যে পাশেরটা, কমলা শাড়ি। এভাবে কুদৃষ্টিতে তাকিয়ে আসো কেন?
আমি যদি এখন তোমাকে ওভাবে ঘুরঘুর করে দেখি তোমার কেমন লাগবে? ভালো লাগবে। সাথে সাথেই জিভ কাটলো তানিশা। মাথা ঝড়ের স্পিডে ডান বামে ঝাঁকিয়ে বলল, না মানে ভালো লাগবে না, খারাপ লাগবে। পূর্ব ভাই বিছানার কাছে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে আছেন কিনা জানি না। আমি মাথা নিচু করে বিছানার ওপর ফুলের প্রিন্ট গুনছি। হঠাৎ উনি হালকা কেশে গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা কমলা শাড়ি, তোমার নাম কি? তানিশা খুশিতে জবাব দিল, তানিয়া ইবনাত। আচ্ছা তানিয়া, তুমি যে মোস্ট বিউটিফুল গার্ল সেটা জানো? ইয়াল্লাহ, সত্যি? ইয়েস, 3 সত্যি। আমার না বহুদিনের শখ মোস্ট বিউটিফুল মেয়ের হাত থেকে এক কাপ কফি খাবো। এটা মিষ্টি হবে না, তিতা স্বাদ থাকবে। এটা খাওয়ার এত ইচ্ছে যে। মাঝপথে থামিয়ে তানিশা লাফিয়ে বলে উঠল, আমি কি আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারি? অফকোর্স, কি সৌভাগ্য। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। তানিয়া প্লিজ যাস না, যাস না, মনের মধ্যে চিৎকার করে বলছি, কিন্তু তানিয়া শুনল না। এখন কি হবে মাবুদ? উনি কি কালকের জন্য আমাকে উড়াধুরা মারবেন? কাল তো ইচ্ছে করে পানিতে পড়িনি, আপুর জন্য হয়েছিল। বিপদ থেকে বাঁচার দোয়া পড়ছি। দোয়া ইউনুস, হজরত ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে আটকা পড়েন তখন উনি ওই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য উক্ত দোয়াটা পড়েছিলেন। আল্লাপাক ওনাকে উদ্ধার করলেও আমাকে এখন উদ্ধার করবেন কিনা জানি না। আমি খিচ মেরে দোয়া জপে যাচ্ছি, হঠাৎ উনি চিৎকার করে বললেন, পুনো, তেলাপোকা, তোমার শাড়িতে তেলাপোকা। আমার আত্মা যেন সাথে নেই। চিৎকার দেওয়ার আগেই আমি লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ি। গায়ের চাদর সরিয়ে ঝাড়া দিচ্ছি। শাড়ির ভাঁজে ভাঁজে ঝাড়া দিতেই উনি বলে উঠলেন, না না, ওই যে তেলাপোকাটা। এই তুমি আমার সাথে চলো। উনি আমার হাত ধরে রুম থেকে বের করে দুটো ঘর ওভারটেক করে অন্য রুমে নিয়ে গেলেন। আমি হাতের চাদরটা ঝাপটানি দিচ্ছি। চুল ছাড়া দিতেই দেখি উনি আমার সামনে দণ্ডায়মান। বুকে ধক করে উঠল। ওনাকে স্বাভাবিক লাগছে কেন? মাথা পেছন ঘুরিয়ে দেখি দরজার দুটো সিটকানি লাগিয়ে দিয়েছে। আমি ঢোক গিলে আস্তে আস্তে মাথা সামনে ঘোরাতেই দেখি উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি সুযোগ বুঝে দৌড় দিতে যাব, শাড়িতে পা আটকে উষ্টা খেয়ে শাড়ির ভাঁজ নষ্ট হলো। পূর্ব ভাই আমার অবস্থা দেখে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে হাসছেন। অলক্ষণে পোশাক, আমি জীবনেও শাড়ি পরব না। যতবার পরেছি ততবারই বিপদের মধ্যে ফেসেছি। গতবার শুনশান রাস্তায়, আজ পূর্ব দিগন্তের আস্তানায়। উনি এগুতে এগুতে আমার পিছনে যাওয়ার রাস্তা খতম করে দিলেন। পিছনে কি আছে জানি না, পিঠের ডলায় বুঝলাম দেয়াল টাইপ কিছু। হঠাৎ উনি দূরত্ব আরো সংকোচন করে বলে উঠলেন, পেছনে ভাঙা আয়না, সরে এসো। আয়নার ভাঙা টুকরো শরীরে ঢুকে পড়বে। আমি কথা শুনে ভয়ের ক্রোশে আরো পিছিয়ে যেতেই পিঠে ঠুকে গেল কাজ। আমি চোখ খিচ মেরে করলে উঠলে উনি হাত টান দিয়ে ওনার দিকে ঘুরিয়ে ফেলেন। কথা বললে কানে যায় না? বারবার বলছি পেছাতে না, তাও পেছালে। আমাকে এত ভয় পাও কেন? আমি কি খেয়ে ফেলবো? আমি কি রাক্ষস নাকি ভ্যাম্পায়ার? উনি রাগী গলায় ফোঁস করে পিঠের কাছ থেকে সরিয়ে চুল সামনে ঠেলে দিলেন। আমি তীব্র ব্যথায় দাঁত খিচ মেরে শক্ত হয়ে আছি। উনি শান্ত কণ্ঠে কঠিন ভঙ্গিতে বললেন, জাস্ট একটু শক্ত হও পূর্ণ, আমি এক্ষুনি কাছের টুকরোটা বের করছি। পূর্ব জানালার বাইরে রক্তমাখা কাঁচ টুকরো ছুঁড়ে পূর্ণতার ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিতেই পূর্ণতা হাত মুখ খিঁচুনি দিয়ে দাঁড়িয়ে রইল। রাগের বসে আয়নায় মোবাইলটা না ছুড়লে তোমার এত কষ্ট হতো না। সরি, আগে জানলে ছুঁড়ে মার। পূর্ণতার কান যেন তবদা লেগে আছে। পূর্বের কোনো কথাই সে কান দিয়ে ঢুকাচ্ছে না। পূর্বের আলতো আঙুলের প্রতিটা স্পর্শ ঝাঁঝরা করে দিচ্ছে ওর বুক। পূর্ণতার শরীর ঝিমঝিম করে উঠেছে ক্ষণে ক্ষণে। পূর্ব তুলোয় হাত মুছে পূর্ণতার পিঠে একটি ছোট্ট তিলের আবিষ্কার করল। আশ্চর্যতর মতো, অর্থাশ্চর্যের মতো টানছে জিনিসটা। পূর্ব মৃদু হেসে পূর্ণতার তিলের উপর হাত রাখতেই পূর্ণতা শিউরে ওঠে, চোখ কুচকে তোতলাতে তোতলাতে বলল,
ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আমি আর কখনো পানিতে পড়বো না। আমাকে মারবেন না প্লিজ। আপনার চর খেয়ে বধির হওয়ার ইচ্ছা বা শখ কোনোটাই আমার নেই। ভ্যাবাচেকা খেয়ে গেল। পূর্ণতা কালকের বিষয় নিয়ে বিড়বিড় করছে কেন? এই পাগলি ভেবেছে আমি কালকের জন্য ওকে মারবো। ও কি পানিতে ইচ্ছে করে পড়েছে যে মারতে যাব? আমাকে এত ভয় পায় কেন? ড্যাম। পূর্ব পূর্ণতাকে নিজের দিকে ঘুরিয়ে ওর ভয়ের তো মুখটাকে তাকাতেই ঘোর লেগে যায় দৃষ্টিতে। অসহ্য লাগছে, অসহ্য। এখনই কিছু করে ফেলতে ইচ্ছে করছে। শাড়ি, এই মেয়ে শাড়ি পেঁচিয়েছে কেন? শাড়ি পরলে এমনিতেই আগুন ধরে যায়। পূর্বের মধ্যে একরাশ চাপা উত্তেজনা বাড়তে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে যেয়ে আউট অফ কন্ট্রোলে উপনীত হয়ে পূর্ণতার কোমর পেঁচিয়ে এক টান দিয়ে নিজের দিকে আনতেই পূর্ণতার রীতিমতো কই মাছের মতো কাঁপাকাঁপি ভিত্তিতে রণাঙ্গন শুরু করে দিয়েছে। পূর্ণতার গলায় হাত রেখে গালে নাক ঘষতেই পূর্ণতা আরও তীব্রতায় ওকে দূরে ঠেলতে লাগলো। পূর্ব নিয়ন্ত্রণহীন হয়ে আবেগপূর্বে বশীভূত হয়ে পূর্ণতার গালে গাল ঘষছে। পূর্ণতা ভয়ে উদ্বিগ্ন হয়ে ফুপিয়ে কেঁদে দিলে সাথে সাথেই পূর্ণতার মুখ চেপে নিচু স্বরে বলে ওঠে পূর্ব, চুপ চুপ, কি সাংঘাতিক, কাঁদছো কেন? চুপ করো পূর্ণ, কেউ শুনে ফেলবে। পূর্ব ওকে ছেড়ে দিতেই পূর্ণতা ছো মেরে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বাইরে পালালো। পূর্ব দৌড় দিতেও যেও দিল না, পা থামিয়ে ফেলল। ধ্যাত ধ্যাত, কি করে ফেললাম? ওকে ছুঁয়ে, শিট, ওর গালে গাল। ও মাই গড, কি করলি পূর্ব? ও আনিশার কাজিন। ইয়াক, এখন যদি আনিশা এই ব্যাপারে কোনো জানতে পারে, ড্যাম ইট। আমি বাকরুদ্ধ হয়ে ফ্লোরে বসে বিছানায় পিঠ লাগিয়ে সামনে লম্বা পা ছড়িয়ে থম মেরে বসে আছি। চোখ থেকে থেমে থেমে পানি পড়ছে। দরজায় দফায় দফায় কড়া পড়লেও খুলিনি। বলেছি শরীর খারাপ, আমি ঘুমাবো। বাড়িতে প্রচুর মেহমান গিজগিজ করা সত্ত্বেও কেউ আমাকে বিরক্ত করেনি। একটু দূরেই সদ্য পুড়িয়ে ফেলা আপুর দেয়া শাড়িটা থেকে উৎকট পোড়া গন্ধ আসছে। এই গন্ধ বাইরেও গিয়েছে কিনা জানি না। পূর্ব ভাইয়ের এক একটা দৃশ্য চোখের সামনে কেমন পরিষ্কার হয়ে ভাসছে। আমি চোখ বন্ধ করতে পারছি না। ড্রেস চেঞ্জ করতেও প্রচুর ভয় লেগেছে। এই বোধহয় পূর্ব ভাই দেখছে। ঘুমাতেও পারছি না আমি এই দ্বিধাদ্বন্দ্বে। মরে যেতে ইচ্ছে করছে। রুম ঘুটঘুটে অন্ধকার, চোখের সামনে হাত আনলেও দেখা যাবে না এমন করুণ আধার। সন্ধ্যার পর রাতের বাতি জ্বালায়নি, শরীরের ভেতর ন্যূনতম শক্তি পাইনি। শাড়িটা আমার জন্য অশুভকর, অগ্নিগর্ভে ভস্ম করে দিয়েছি। আচ্ছা, কারো সরলতার সুযোগ এভাবে নেওয়া উচিত? কে ওনাকে অনুমতি দিয়েছিল আমাকে ওভাবে ছোঁয়ার? ওনার জন্য ওটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও আমার জন্য ছিল ভয়াবহ আকার। আমার প্রথম সম্পর্ক ছিল সিয়াম আহমেদ নামের এক অতি সরল ছেলের সাথে, যে ছিল আমার কলেজ লাইফের প্রথম প্রেম। নতুন নতুন অনুভূতির কারিগর হিসেবে তার সাথে বাঁধতে চেয়েছিলাম ঘর, কিন্তু সে চেয়েছে দেহ। আমি প্রেমের নামে পেয়েছি ধোঁকা। সম্পর্ক রাখিনি, বাদ দিয়েছি। নিজের দেহ বিলিয়ে ভালোবাসা পাওয়ার মতো মহৎ গুণ আমার নেই। আমি অতি সরল মেয়ে যে একটুখানি স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা পাওয়ার জন্য কারো কাছে ফরমায়েশ করেছিল, কিন্তু সিয়াম সেটা রাখিনি। আজ আমার জায়গায় তানিয়া হলে পূর্ব ভাইয়ের স্পর্শ পেয়ে নিজেকে ভাগ্যবতী সুশ্রী ভাবত, কিন্তু আমি পারছি না। বুক ফেটে কান্না চলে আসছে। বারবার ঘটনাটা স্মরণ করে। একাকিত্বের প্রহরে সময় যত দূর গেল জানি না। হঠাৎ খিড়কির কাছে দ্বিতীয় দরজার বিকট শব্দ শুনতে পেয়ে আমি হাঁটু থেকে মাথা উঠালাম। জানালার দুই পার্ট খুলে দুই দিকে চলে গেছে। রুমের এই দ্বিতীয় দরজাটা আধ ভেজানো হয়ে খুলে আছে। ভেতরে কি কেউ ঢুকেছে? বেড়াল ঢুকলো? জানালা দিয়ে আকাশের কালো চাঁদের ঝিলিক দেওয়া নক্ষত্রলোকে চোখ পড়তেই কেউ আমার পাশে যেন বসলো। আমি শিউরে উঠে সতর্ক ভঙ্গিতে গলা তুললাম, কে? ঘন করে ছাড়া দুটো দীর্ঘশ্বাস শুনতে পেলাম। আমার বুকটা মোচড়ে এলো। অন্ধকার রুমে কে আমার পাশে এসে বসলো। আমি উপায়ন্তর না পেয়ে দোয়াজে জপ্য সে খেয়াল আমার নেই।
হঠাৎ কেউ হালকা কেশে গলা নম্র করে বলে উঠল, আই এম সরি পুনো, আই এম এক্সট্রিমলি ভেরি সরি। আমি মোটেও প্রস্তুত ছিলাম না অন্ধকারময় রুমে আমার পাশে পূর্ব এসে ক্ষমা বাক্য উচ্চারণ করবেন। আমি বিচলিত হয়ে ঝট করে উঠে দাঁড়াতে গিয়ে হাতের টান অনুভব করলাম। টানা সেতুতে ফেসে আমি ধপ করে পা মুচড়ে বসে পড়লাম। কোথায় বসেছি বুঝতে পারছি না। পাকা মেজের মতো শক্ত কিছু লাগছে না। তার অস্থির কণ্ঠ, অ্যাগেইন সরি, এটা ইচ্ছাকৃতভাবে করিনি। তোমার সাথে ইম্পর্ট্যান্ট ম্যাটারে কিছু আলোচনা ছিল, তাই কনফার্ম করতে খুদ এসেছি। প্লিজ বি কাম অ্যান্ড সিট কোয়াইট। বুঝতে পারলাম আমি ওনার কোলের উপর বসে আছি, যেখানে থেকে আমার ওঠার চান্স একদম নেই। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে চুপ করে দেখছি উনি কিসের ইম্পর্টেন্ট কথা বলে। পুনো প্লিজ, তুমি আনিশাকে আজকের ব্যাপারে কিছু বলো না, আমি বিরাট ঝামেলায় ফেঁসে যাব। তার মানে আমার সাথে করা উটকো কাজের ব্যাপারে ওনার বিন্দুমাত্র আফসোস নেই? বাহ, ওনার জন্য আমি রাগে ঘেন্নায় শাড়ি পুড়িয়ে ফেলেছি। উনি আমার কাছে আনিশা আপু যেন না জানে সেই ব্যাপারে রিকোয়েস্ট করতে এসেছেন। ওয়াও, এক্সিলেন্ট। আপনি এখানে আনিশা আপুর জন্য এসেছেন? আমার সাথে যে ঘটনাটা ঘটালেন তা নিয়ে কিছুই বলার নেই? হোয়াট? কি বলতে যাচ্ছ তুমি? আপনি আমার সাথে কি করলেন ভুলে গেছেন? ছাড়ুন আমায়, আমায় ছেড়ে কথা বলুন। ওভাবে ছেলেদের সামনে পিঠ বের করে শাড়ি পেঁচিয়ে আসাটা তোমার ভুল। চুপচাপ বসে থাকো, কথা শেষ হয়নি। আমার ভুল? পিঠ দেখায়নি, গায়ে একটা এক্সট্রা চাদর ছিল। কিন্তু ওভাবে গালে গাল ছি বলতেও তো লজ্জা করে। আপনি আনিশা আপুর প্রাক্তন। এখানে ছিছি করার তো কোনো কারণ দেখছি না। আনিশার সাথে তো বন্ধুর মতো চলেছি, প্রেমিকার মতো না। ও যদি নিজেকে বিশ্ব নেত্রী প্রেমিকা মনে করে, দেন আই হ্যাভ টু সে সে খুবই ছেঁচড়া। লজ্জা থাকা উচিত আপনার। ছাড়ুন বলছি। উফ, আপনি ছাড়ুন। মেয়ে হিসেবে কি তোমার কাজিনের সামান্য লজ্জা থাকা উচিত ছিল না? স্বামী ঘরে রেখে কিভাবে রাতের 11টা বাজে পরপুরুষকে ব্ল্যাকমেল করে ডাকে? জাস্ট শেমফুল। আমি হাত মুচড়ে ধরবো, কিন্তু বসে থাকো বলছি। মিথ্যা বলার জায়গা পান না? একটা মেয়ে ব্ল্যাকমেল করতে যাবে? আসলে আপনি খুবই নোংরা। সব ছেলেরা নোংরা। আপনি আর সিয়াম একই পদের। সবার শুধু চাহিদার জন্য ভালোবাসার নামে অন্য জিনিস প্রয়োজন। আপনিও আজ তাই করেছেন। নোংরা কোথাকার। কি? ওয়েট, আমি তোমাকে ভালোবাসি কখন বলেছি? স্ট্রেঞ্জ তো। আর এই সিয়ামকে? কোন সাহসে, কিসের অজুহাতে আপনি আমার গালে স্পর্শ করেছেন? আমি বলেছি আমায় টাচ করুন। তুমি কি মোবাইলের টাচ স্ক্রিন যে টাচ করার জন্য তোলা হয়ে যাব? আমি পূর্ব একটা শেষ বাজালে মেয়েরা আমার জন্য লাইন ধরে থাকবে। তুমি বলছো আমি তোমার জন্য? মাই গড, কি বিনোদন! লাস্ট কোয়েশ্চেনের আনসার দাও। চোরের মায়ের বড় গলা কথাটা গুরুজন পূর্ব ভাইয়ের মতো লোকেদের জন্যই বানিয়েছেন। ওনার গায়ে পড়া কথাবার্তা আমার গা পিত্তি জ্বালিয়ে দিচ্ছে। হঠাৎ নেবু নেবু ঝাপসা অন্ধকারে ওনার কাছ থেকে অন্যরকম একটা ঘ্রাণ পাচ্ছি। এই ঘ্রাণটা তখন পেয়েছি যখন উনি আমার গালে ওনার গাল লাগিয়েছিলেন। ঘ্রাণটা খুবই মাতাল করার মতো, বেশিক্ষণ টিকা যাবে না এখন। আচ্ছা, আমি কি ধাক্কা দিয়ে চিৎকার করব নাকি চিৎকার দিয়ে ধাক্কা দিব? দুটোর একটাও যদি করি কোনোভাবেই ছাড় পাবে না। কারণ বাইরে ওয়াকিল ভাই বিয়ের আমেজে ফুল বিটে গান ছেড়েছে। হঠাৎ উনি পিঠের ওপর হাত রেখে কি অনুমান করলো জানি না। আমি ধস্তাধস্তি শুরু করলে উনি আমাকে বন্দি শিবিরের মতো ওনার কোলে আটকে ধরে বললেন, খুলে ফেলেছো? সত্যি করে বলো সিয়ামকে। কেঁপে উঠলাম ওনার কণ্ঠস্বর শুনে। এই কণ্ঠে মাদকতার ন্যায় কিছু নেশাক্ত জিনিস মেশানো ছিল। উনি হাত এনে আমার মাথার পেছনে এক খাবলা চুল মুঠিতে চেপে ধরলেন। আমি ঠোঁট কামড়ে কুকড়ে উঠি। চোখ বেয়ে অজস্র ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। উনি টর্চার করছেন কেন? মুখ বন্ধ থাকলে তোমার সিচুয়েশন আরো বাজে হবে পূর্ণ। সিয়ামকে শাড়ি পুড়িয়ে ফেলেছি। দ্যাটস নান অফ মাই বিজনেস। আমি সিয়ামের ব্যাপারে আস্ক করেছি। আমি চুপ করে থাকলে উনি চুল আরো শক্ত করে ধরলেন। তপ্তকর নিঃশ্বাসের সাথে ওনার রাগের উত্তপ্ততা প্রকাশ পাচ্ছে। উনি রাগে তেজস্পূর্ণ কণ্ঠে বললেন, রিলেশন করছিস? ওই ছেলে তোর প্রেমিক?
তুমি থেকে তুইতে যখন নেমেছেন এর মানে আমি শেষ। উনি আমাকে মেরে পিষে ফেলবেন। আমি কাপা গলায় বহু কষ্টে আস্তে আস্তে বলি, ছিল ছিল এখানেই। উনি ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে আগের মতোই খিড়কি পাশে দ্বিতীয় দরজার রাস্তা দিয়ে চলে গেলেন। দরজার ঝাপটানিতে জানালাটা ক্যাচ ক্যাচ করে নড়ছে। দরজা জানালা সব ঠিক মতো লাগিয়ে আমি তাড়াহুড়ো করে বাতি জ্বালিয়ে এক গ্লাস পানি খেয়ে বিছানায় স্থির হয়ে বসলাম।